সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে করিজার বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1391তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো ময়মনসিংহের ভাই মোহাম্মদ কাইয়ুম হোসেনের জীবনের কলিজা কাঁপানো এক তাজ্জব, আশ্চর্যজনক, অলৌকিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বাসর ঘরে নতুন বউকে দিলেন মায়ের মর্যাদা। এক বাস্তব ঘটনা ময়মনসিংহের। এরকম এক ঘটনা আমার কাছে মনে হয় যে জীবনের গল্পের অনুষ্ঠানে আমি এরকম ঘটনা এই প্রথম শুনেছি। এটা শুধু গল্পই নয়, আমার কাছে মনে হয় যে প্রতিটা মানুষের জন্য এটা একটা সতর্কতার বাণী হয়ে থাকবে, একটা সাবধানতার প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকবে আজকে ময়মনসিংহের ভাই কাইয়ুমের জীবনের বাস্তব গল্পটা। অবাক হয়ে যাওয়ার মতো এক ঘটনা। সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত কাইয়ুমের জীবনের এই করুণ বাস্তব গল্পটা আপনারা প্রত্যেকেই শুনবেন এবং গল্প শেষে কাইয়ুম ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ কাইয়ুম হোসেন, আমার বাড়ি ময়মনসিংহ। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার বড় একটা ভাই আর ছোট একটা বোন। আমরা টোটাল 2 ভাই 1 বোন। মূলত আমার যে বোনটা আছে, এই বোনটা হচ্ছে আমাদের পালক বোন। আমরা 2 ভাই হওয়ার পরে আমার মায়ের গর্ভে আর কোনো সন্তানাদি হচ্ছিল না, কিন্তু আমার মা একটা মেয়ে সন্তানের জন্য ব্যাকুল হয়ে যায়। তাই আমি আর ভাইয়া জন্মানোর বহু বৎসর পরে আমার মা হসপিটাল থেকে আমার ওই বোনটাকে কিনে নিয়ে আসে খুব ছোটোবেলায়। তখন থেকে ওই বোনটাকে আমরা আমাদের বোনের পরিচয় দিয়েই পৃথিবীতে বড় করি। আমাদের পরিবারটা ছিল ময়মনসিংহ শহরের কাছাকাছি, ঠিক শহর ঘেঁষা কোনো এক গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিল ছোটোখাটো একটা সরকারি চাকরিজীবী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছিলাম যে আমাদের পরিবারটা অনেক সুখে শান্তি আর ভালোভাবেই কাটতেছিল। পরিবারে তেমন কোনো অভাব অনটন ছিল না। বাবা মায়ের অসীম ভালোবাসায় আমি শৈশব থেকেই অনেকটা বেশি ভালো আমার জীবন কাটাই। আমার বড় ভাইয়ের থেকেও পড়াশোনার দিক থেকে আমি খুব বেশি মেধাবী ছিলাম। আমার বড় ভাইয়া পড়াশোনার প্রতি খুব বেশি একটা ভালো ছিল না, আর আমার বড় ভাইয়া একটু বোকা প্রকৃতির ছেলে ছিল। মানে ভাইয়ার মাথায় তেমন বুদ্ধিশুদ্ধি ছিল না। আমার বাবা বলতো যে আমার ভাইয়া নাকি একেবারে বলদ হয়েছে। ভাইয়াকে কোনো একটা কাজ করতে দিলে ভাইয়া এই কাজটা সম্পূর্ণ করে আসতে পারতো না। দেখা যায় কাজের মাঝখানেই কোনো না কোনো একটা ভেজাল লাগাই দিত। সারাদিন খাইতেও দাইতো আর ঘরের মধ্যেই ঘুমাতো। এভাবেই ভাইয়ার দিন আর রাতগুলো কাটতে থাকে। আমি তখন ক্লাস 7-এ পড়ি। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার ভাইয়া মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। আব্বা মা মিলে সিদ্ধান্ত নিল ভাইয়াকে বিদেশে পাঠিয়ে দিবে, কারণ বাংলাদেশে ভাইয়া যেখানে কাজ করার জন্য পাঠায়, ভাইয়া ঠিকমতো কাজ করতে পারে না। ব্যবসা বাণিজ্য দিলেও টাকা পয়সা নষ্ট করে ফেলে, এবং এরকম না যে তার কোনো বদ নেশা আছে, সিগারেট বা মদ অথবা বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারার কোনো নেশা আছে, এরকম কোনো নেশাও কিন্তু আমার ভাইয়ার ছিল না। মানে কোনো কিছুই ছিল না। এক কথায় বলতে গেলে ভাইয়া মনে হয় যেন ভিন গ্রহের মানুষ। সহজ সরল আর বোকা প্রকৃতির একটা মানুষ ছিল আমার বড় ভাইয়া। যাই হোক, এরপরে পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হলো যে ভাইয়াকে বিদেশে পাঠিয়ে দিবে। আব্বাও এটাই ভাবলো যে টাকা পয়সা কোনোভাবে জমিয়ে ভাইয়াকে বিদেশে পার করে দেওয়া হবে। দেন আব্বা তখন ভাইয়াকে বিদেশে পাঠানোর সমস্ত ব্যবস্থা করলো, ভাইয়ার পাসপোর্ট করলো, ডকুমেন্ট জমা দিল, এবং খুবই অল্প সময়ের মাঝে আমার ভাইয়ার ভিসাও সম্পূর্ণ হয়ে গেল। এবং ভিসা হওয়ার পরে আব্বা আম্মা তখন ভাইয়াকে বিদেশে পাঠিয়ে দিবে। তো ভাইয়াকে তখন কাতার পাঠানোর পরিকল্পনা করেছিল, কারণ আমার এক দুঃসম্পর্কের মামা ছিল কাতারে। তো মামা মামি এবং মামার ফ্যামিলির সবাই তখন কাতারে থাকতো, যার কারণে আমার আব্বা সিদ্ধান্ত নিল যে ভাইয়াকে কাতারে পাঠিয়ে দিবে। কাতারে পাঠালেই সবচেয়ে ভালো হবে, যেহেতু আমাদের নিজেদের লোকজন আছে। কারণ ভাইয়া তো অতটা চালাক মানুষ না যে কাজ খুঁজে এরপরে কাজ করবে, এরকম তো আর না। যার কারণে আমার আব্বা আম্মা তখন ওই মামার সাথে কথাবার্তা বলে, এবং মামার মাধ্যমে আমার ভাইয়ার একটা ভিসা কমপ্লিট হয়। দেন ওই ভিসায় আমার ভাইয়া তখন আপনার ইয়েতে চলে যাবে, মানে কাতারে চলে যাবে। তো ভাইয়া কাতারে গেল, এবং কাতারে যাওয়ার কিছুদিন পরেই এরকম হলো যে প্রায় বৎসরখানিক পরেই ভাইয়ার অবস্থা খুব খারাপ হয়ে গেল। ভাইয়া ওখানে থাকতে পারে না, কাজ করতে পারে না। আমার মামা নিজের দোকানে কাজ দেয়, মামার নিজের ফলের দোকান আছে, ওই দোকানেই ভাইয়া কাজ করতো। কিন্তু যাওয়ার পরে ভাইয়ার আর ভাল লাগে না, উনি কাজ করবে না, এবার কান্নাকাটি শুরু করছে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য। নাহলে উনি বিষ খাবে, এই করবে সেই করবে, খুব মারাত্মক একটা অবস্থা হয়ে গেল। এরপরে ভাইয়ার 1 বছরের মাথায় আমার মামা তখন ভাইয়াকে দেশে পাঠিয়ে দিল।
ভাইয়া দেশে আসার পর শুরু করলো পাগলামি, আর বিদেশ যাবে না, বিদেশ করবে না, এমন একটা অবস্থা। এই অবস্থার মধ্যে মামা তখন হঠাৎ করে আমার আব্বা আম্মাকে বললো, একটা কাজ করেন, আমার বড় ভাইয়ের নাম ছিল কাউসার, বললো কি বিয়ে করাই দেন, এবং বিয়ে করাই দিলে বউ হয়তো যদি বকাঝকা দেয় তাহলে হয়তো আবারও চলে আসতে পারে, একটা কাজ করেন বিয়ে করাই দেন। তো বিয়ে করার কথা বললে ভাইয়া তখন রাজি হয়ে যায়, মানে বিয়ের কথা বলাতে রাজি হয়। তা আব্বা আম্মা তখন মেয়ে খুঁজতেছে। তা আমার ভাইয়া যদি একটু বলদ প্রকৃতির, মানে দেখতে অনেকটা বোকাশোকা টাইপের, অতটা চালাক না। আমি তখন হচ্ছে ক্লাস 7 থেকে ক্লাস 8-এ উঠছি ওই সময়তে। তো ভাইয়া তো খুব চালাক না, অনেক বোকাশোকা, এরকম কোথায় মেয়ে পাবে, বা ভাইয়া দেখতেও শুনতেও খুব একটা মানে এরকম একটা সুদর্শন ছিল না। তো আমার আব্বা আম্মা বললো যে কোথায় মেয়ে পাওয়া যায়, অনেক মেয়ে খোঁজাখুঁজি করছে, কিন্তু কোথাও আসলে মানে আমাদের ফ্যামিলির পছন্দ মতো কোনো মেয়ে পাওয়া যায় না। পরে আমি যে স্কুলে পড়তাম, আমাদের স্কুলের মধ্যেই এসএসসি পরীক্ষার্থী একটা মেয়ে ছিল, যার নাম ছিল হচ্ছে চাঁদনি। তো যার নাম ছিল হচ্ছে আয়েশা। এবং এই মেয়েটা দেখতে খুব বেশি সুন্দর ছিল, মানে চেহারা টেহারা অনেক মায়াবী ছিল। আমাদের স্কুলে আমার 2 বছরের সিনিয়র ছিল। তো দেখতে শুনতে ভালো হওয়াতে আমি তখন আব্বা আম্মাকে এই আয়েশার ব্যাপারে সাজেস্ট করলাম যে এমন এমন ঘটনা, আয়েশা তো দেখতে অনেক সুন্দর। এবং আব্বা আম্মা তখন মেয়ের খোঁজ খবর নিতে শুরু করলো। তো মেয়ের ফ্যামিলির খোঁজ খবর নিল। মেয়ে কিন্তু খুব বেশি বড়লোকের মেয়ে ছিল না। আয়েশার বাবার হচ্ছে মানে রিক্সার গ্যারেজ ছিল, মানে রিক্সার গ্যারেজে উনি নিজের গ্যারেজ ছিল, ওই কয়েকটা রিক্সা ছিল, এগুলো ভাড়া দিত আর গ্যারেজে নিজেই কাজ করতো। এক কথায় বলতে গেলে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল আয়েশা। এক পর্যায়ে এসে আমার আব্বা আম্মা সিদ্ধান্ত নিল যে এই আয়েশাকে আমার ভাইয়াকে বিয়ে করাবে। তো ভাইয়াকে নিয়ে মেয়ে দেখাইলো, ভাইয়া এক দেখায় মেয়েও পছন্দ করলো, যে মেয়েও দেখতে শুনতে ভালো, ভাইয়ের পছন্দ হয়েছে। তো পারিবারিকভাবে অনেক ধুমধাম করে আনন্দ ফুর্তি উল্লাসের মাধ্যমে তখন আয়েশার সাথে আমার ভাইয়ার বিবাহ সম্পন্ন হয়। তো আমি তখন ক্লাস 9-এ পড়ে প্রচুর মজা করছে ভাইয়ের বিয়েতে। ছোট বয়সে আমাদের স্কুলের সমস্ত বন্ধুবান্ধবদেরকে দাওয়াত দিয়েছি, স্যার ম্যাডাম যারা ছিল সবাই গিয়েছে, অনেক মজা মাস্তি হয়েছে ভাইয়ার বিয়ের। তো ভাইয়াকে বিয়ে করানোর পরে আমরা পরিবারের মা, আমি, তারপর আমরা যারা ছিলাম, আমার ছোট বোন, সবাই মিলে তখন আয়েশাকে বুঝাচ্ছিলাম, মানে আয়েশা ভাবিরে বুঝাচ্ছিলাম যে ভাইয়ার এখনও ভিসার মেয়াদ আছে, ভাইয়া বিদেশ যেতে চায় না, আপনি যেমনি পারেন ভাইয়ারে বুঝে শোনায় বিদেশ পাঠিয়ে দেন, কারণ ভাইয়ার ভিসার এখনও মেয়াদ আছে, আপনি ভাইয়ারে বুঝান। তো সবাই মিলে যখন আয়েশা ভাবিরে ধরলাম, ধরার পরে আয়েশা ভাবি ভাইয়ারে বলছে, ভাইয়া বলে যাবে না, মানে বিয়ে হয়েছে মাত্র, সবে মাত্র, ভাবি বলে চলে যাওয়ার জন্য, ভাইয়া বলে যাবে না। তো আমার ভাইয়া বলদ হইলেও এক রোখা ছিল, কিন্তু মানে মুখ দিয়ে যেটা বলবে সেটাই করবে, এরকম বলদ, মানে এক রোখা টাইপের মানুষ ছিল। তো এবার ভাবি প্রতিদিন এরকম রাগ করতো যে যাবার না, ঠিক আছে, না গেলে আমি তোমার সাথে ঘুমাবো না। এই কথা বলে ভাবি করতো কি, ভাইয়ের সাথে না ঘুমাইয়া আমার যে ছোটো বোন ছিল, আমার ছোটো বোনের রুমে গিয়ে ওর সাথে ঘুমাইতো, ভাইয়ের সাথে ঘুমাইতো না, আর যে তুমি বিদেশ না গেলে আমি তোমার সাথে ঘুমাবো না। এরকম করতে করতে একটা পর্যায়ে ভাইয়া রাগ করে আমার ভাবিরে বললো, তুমি যে আমার সাথে এরকমটা করো, আমার বিদেশ পাঠানোর জন্য এরকম উঠে পড়ে লাগছো, আমি যদি একবার বিদেশ যাই আমি কিন্তু আর কখনোই বাংলাদেশে ফিরে আসবো না, আমি আর জীবনে কখনোই বাংলাদেশে আসবো না, সত্যি অর্থাৎ যদি আমি একবারে বিদেশ চলে যাই, আমি একবার গেলে আর ফিরে আসবো না। আমার ভাবি বলল, তুমি আসো বা না আসো, তুমি আগে যাও, তুমি একবার বিদেশে যাও। তো ভাইয়ের ঠিক এবার ভাবির উপরে রাগ করে টিকিট কনফার্ম করছে, টিকিট কনফার্ম করে ভাই চলে গেছে বিদেশে। এবং বিদেশে যাওয়ার পরে ভাইয়া আর ভাবির কোনো খোঁজ খবর নেয় না, দেশেও ফোন করে না, আব্বা আম্মারও খোঁজ খবর নেয় না, মানে কারোর সাথে ভাইয়া কোনো যোগাযোগ নাই। তা আমাদের যে মামা ছিল, তো মামারে ফোন দিতাম যে মামা ভাইয়ের কী অবস্থা, তো মামারা বলতো যে হ্যাঁ তোমার ভাইয়া ভালো আছে, কাজকাম করতেছে, সব ঠিক আছে। মামার মাধ্যমে জানতে পারতাম যে ভাইয়া ভালো আছে, কিন্তু ভাইয়া নিজ থেকে আমাদের কখনোই ফোন টোন দিত না, আমাদের সাথে কথা বলতো না। তো এমন করেই তখন সময়গুলো কাটতেছে। তো আমি যেহেতু ধরেন আমারই স্কুলেরই মেয়ে ছিল, আমার 2 বছরের সিনিয়র আয়েশা, তো আয়েশার সাথে তখন আমার সম্পর্কটা খুব ভালো ছিল। আমার ছোটো বোন আয়েশা আর আমরা সবাই একসাথে লুডো খেলতাম, আড্ডাবাজি করতাম, বিকেলবেলা উঠোনে বসে, মানে রাতের বেলা উঠোনে বসে গল্পগুজব করতাম, এখানে সেখানে ঘুরতে যেতাম। মানে আমাদের পরিবারটা এমন একটা সুখী পরিবার, এমন একটা শান্ত ভালো পরিবার, যে পরিবারের বর্ণনা দিয়ে আমি আপনাকে শেষ করতে পারবো না। পরিবারের প্রতিটা মানুষের মাঝেই ছিল প্রেম, ভালোবাসা, একে অপরের সাথে এক অন্যরকম ভালোবাসার কেমিস্ট্রিতে আমরা জড়িয়ে থাকতাম। এমন করেই তখন আমাদের সময়গুলো কাটতেছিল, দিন আর রাতগুলো পার হইতে আসে। এরকম করে আমি তখন ক্লাস 9-এর বৎসরে ভাইয়া বিদেশ চলে যাওয়ার কিছুদিন পরেই, মানে ওই আয়েশা ভাবি আমার সাথে একটু মাঝে মাঝে খুনসুটি দুষ্টামি করতো। তো এগুলো আমার ভালো লাগতো না যে উনি করতো, বা আমার এই তো স্কুলে পড়াশোনা করতো, অনেকটা ওনার সাথে ফ্রি হয়ে যায়। যুবক বয়স ছিলাম, মানে এভাবে বুঝতে পারিনি সত্যি কথা যেটা। আমি একটা পর্যায়ে মানে ওনার প্রতি দুর্বল হয়ে যাই। ক্লাস 9-এর বছর তো, এখন আসলে মানে ওভাবে নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। ওনার ভিজা শরীর,
মানে মানে এক কথায় বলতে গেলে ওনার সাথে দুষ্টুমি করতে করতে ওনার প্রতি আমি খুবই আকৃষ্ট হয়ে পড়ি। এবং সেখান থেকেই একটা পর্যায়ে আমি ওনাকে মানে ওনার সাথে আমার ফ্যামিলির ভিতরে ওনার সাথে আমার এক ধরনের অবৈধ সম্পর্ক শুরু হয়। ক্লাস 9-এ পড়া অবস্থায় ওনার সাথে মানে আমার ভাবির সাথে আমার একটা অবৈধ সম্পর্ক শুরু হয়। এবং এটা খুবই গোপনে গোপনে ভাবি আমার রুমে আসতাম, আমি ভাবি রুমে যাইতাম এবং দুজনের মাঝে খুব গভীর এই সম্পর্কে জড়িয়ে যাই। তখন আমি আসলে ভাবিরে ছাড়া কোনো কিছুই বুঝতাম না। দিনটা 24 ঘন্টা ভাবির সাথে গল্প গুজব আড্ডা রোমান্স সব কিছু আমার ভাবির সাথেই হইতো। এরকম করতে করতে একটা সময় ভাবি হঠাৎ করে আমারে বলে, আমি তো বেবি কনসেপ্ট করে ফেলছি, মানে বাচ্চা চলে আসছে পেটে। তাই আমি বললাম, যদি আপনার পেটে বাচ্চা চলে আসে তাহলে চলেন একটা কাজ করি, আপনার বাচ্চা মানে খালাস করার ব্যবস্থা করি, আমার সাথে হসপিটালে চলেন, বাচ্চা মানে খালাস করার ব্যবস্থা করি, যেহেতু বাচ্চা তো হয়ে গেছে, তো অবৈধ বাচ্চা, কারণ ভাইয়া তো এখন দেশে নাই। পরে ভাবি আমারে বলতেছে যে, কাইয়ুম তোমার একটা কথা বলি, আসলে কি জানো, মানে বলতেও লজ্জা লাগে তারপরেও বলি, তোমার ভাইয়ের থেকে আমি কোনোদিন মা হইতে পারবো না। ডিরেক্টলি আমাকে এটা বললো। আমি বললাম, কেন, আমার ভাইয়ের থেকে আপনি কখনো মা হইতে পারবেন না কেন? বলে, না, আমি তোমার ভাইকে ছোটো করতে চাই না, তাই এটা বলতে চাই না, তবে তোমার ভাইয়া আমার কোনোদিন মা বানাইতে পারবে না, এই ক্ষমতা তোমার ভাইয়ার নাই। পরে আমি বললাম যে, তাহলে আপনি কি করতে চান? উনি বলে, আমি বাচ্চাটা নষ্ট করব না, আমি বাচ্চাটা রেখে দিব। আমি বললাম, এইটা আপনি কেমন কথা বললেন? ভাইয়া এখনও বিদেশে, আপনি বাচ্চা রেখে দিবেন, তো এরপরে কি হবে? ভাইয়া বিদেশে, বাচ্চা যদি চলে আসে তাহলে এটা কার বাচ্চা, কি পরিচয় দিবেন? ভাবি আমারে বলে, আরে বুদ্ধ, আমার কথা শোনো, তোমার ভাইয়া ইদানিং আমার সাথে টুকিটাকি কথা বলে, ইদানিং আমার সাথে টুকিটাকি কথা হয়, এবং আমি তোমার ভাইয়াকে প্রেশার দিলে তোমার ভাইয়া দেশে চলে আসবে, আমি তোমার ভাইয়ারে চাপ দিয়া দেশে আনবো, এবং তোমার ভাইয়ার ছেলে মানে তোমার ভাইয়ার সন্তান হিসাবে আমি আমার পেটের সন্তানকে দুনিয়াতে আনবো, আমি কাউরে বুঝতে দিব না এটা যে তোমার সন্তান। আমি বললাম যে, ভাবি দেখেন, পরিশেষে একটা ঝামেলা হয়ে যেতে পারে, আপনি বাচ্চাটা নষ্ট করে দেন, মানে আমি ভয় পাচ্ছিলাম আর কি। ভাবি আমারে বলে যে, প্লিজ তুমি ভয় পাইও না, কিচ্ছু হবে না। এই কথা বলে কি সুমন্ত জাদু করে আমার ভাইয়ারে ভাবি 1 সপ্তাহের মধ্যে দেশে নিয়ে আসছে। ভাইয়া কখনো দেশে আসবে না, বাড়িতে আসবে না, এরকম শপথ করে গেছে। এরপরও ভাবির কথায় ভাইয়া তখন বাড়িতে চলে আসে। তো বাড়িতে যখন চলে আসে তখন ভাবির পেটও আস্তে আস্তে বড় হইতে আসে, এবং ভাইয়া বাড়িতে আসার পরে ভাবি বলছে সে বাচ্চাও তো মানে মা হবে, এমন একটা অবস্থা। তো ভাইয়া 2 থেকে 3 মাসের মতো বাড়িতে ছিল, ভাবির সাথে ভালোভাবেই ছিল। 2-3 মাসের মাঝেও কিন্তু ভাবি প্রায় প্রতিদিনই আমার কাছে আসতো, আমার সাথে সম্পর্ক করতো এবং বলতো যে ভাইয়া আসলে কোনো দিক থেকে পারফেক্ট না, মানে ভাবির জন্য, এটা আমাকে বুঝাইতো। প্রায় 2 বছর মানে আপনার 2-3 মাস পরে ভাইয়া আবারও পুনরায় কাতারে চলে গেল। ভাইয়া যখন আবার কাতারে চলে গেল, আমার এই পুনরায় ভাবির সাথে আবার ওই সম্পর্ক হইতে আসে। একটা পর্যায়ে তখন ভাবির পেট অনেক বড় হয়ে যায়, আমরা ডাক্তার দেখাই। আমি সবাই তো জানে এটা মানে ভাবির বাচ্চা, মানে এটা হচ্ছে মানে আমার ভাইয়ের মানে সন্তান, এটাই সবাই জানে। এমন করতে করতে একটা পর্যায়ে আমার ভাবির করে একটা পুত্র সন্তান হয়, এবং সন্তানটাও দেখতে এত সুন্দর হয়, অবিকল আমার মতো, মানে ভাইয়ের কিছুই পাই নাই, মনে হয় যেন পুরোপুরি আমার ফটোকপি, ছোটোবেলা থেকে এরকম ছিল। তাই আমি বাচ্চারা কোলে নিতাম, ভাতিজা, আমি তো জানতাম এটা আমার সন্তান, কিন্তু ভাবিরে বা মানে বাইরের কাউরে বুঝতে দিতাম না যে এইটা আসলে মূলত আমার সন্তান, এটা বাইরের কেউই জানতো না, শুধু আমি আর সে ভাবিই জানতাম যেটা আমার সন্তান। তো কোলে নিতাম, আদর করতাম, চুমু দিতাম। বাচ্চাটা খুবই মানে আলাবোলা টাইপের ছিল, গুলগুলো টাইপের ছিল, খুব বেশি দুষ্টমি করতো, রোমান্স করতো আমার সাথে, মানে খুবই শয়তানি করতাম বাচ্চার সাথে। এরকম করতে করতে আস্তে আস্তে করে বাচ্চাটা বড় হচ্ছে। তো বাচ্চা বড় হচ্ছে আর ভাবি আমার সাথে এরকম অবৈধ সম্পর্কে প্রতিনিয়ত জড়াইতেছে, মানে প্রতিনিয়ত ভাবি জড়াইতেছে। এমন করতে করতে আমার যে একদম ছোট বোনটা আছে, আমার ছোট বোনের কাছে আমরা একদিন ধরা খেয়ে যাই। ধরাটা কিভাবে খাই, মানে সন্ধ্যার সময়, মানে মাগরিবের কিছুক্ষণ পরে, মানে ভাবির আমি বললাম যে সবাই ঘুমিয়ে যাক, এরপরে আপনি আইসেন, কিন্তু না, ভাবি মাগরিবের পর আমার ঘরে ঢুকে দরজা আটকায় দিছে। তো দরজা আটকায় দিছে, বাট জানালা খোলা ছিল, রাতের বেলায় তো, সন্ধ্যার সময় তো জানালাটা খোলা ছিল, বাট ওই জানালা দিয়ে সম্ভবত বাইরে কোনো শব্দ বা কিছু যাচ্ছিল। আমার ছোটো বোন কী করছে, হাত মুখ দিয়ে পড়তে আসবে, ওই সময় জানালার দিকে নজর গেছে। তো জানালার দিকে নজর গেছে, তখন তো একেবারে মানে একদম রাত হয়ে যায়নি, এবং ভিতরে একটা মানে আলো জ্বলতেছিল আমার রুমে। ওই আলোতে মোটামুটি আমার বোনই যে দৃশ্যটা দেখে গেছে যে ভাবির সাথে আমার এই ধরনের সম্পর্ক হইতেছে। এবং এটা দেখার পরে আমার বোন খুবভাবে আপনার চুপ হয়ে গেছে, কাউকে কিছু বলে না, আমার সাথেও খুব একটা কথা বলে না, ভাবির সাথেও কথা বলে না। আগে যেরকম আমাদের সাথে খেলতে আসতো, আমাদের সাথে দুষ্টমি করতো, মজা মাস্তি করতো, কিন্তু এখন দেখা গেল যে ওরে আর ডাইকেও পাওয়া যায় না।
যদি ডাকে যে বোন একটু এদিকে আয়, ও আমাদের কথা শোনে না, আমাদের সাথে বসেও না, আমাদের কাছ থেকে কেমন জানি একটা দূরত্ব বজায় রাখতেছে। তখন আবার আয়েশা ভাবি বলতেছে যে কাইয়ুম, আমার তো সন্দেহ লাগতেছে ও আবার কোনো কিছু বুঝে গেল কিনা, ও কেমন জানি আমাদের সাথে কথা বলে না, আমাদের কাছ থেকে দূরে থাকে, আমার তো মনে হয় যে এখানে কোনো না কোনো একটা ঝামেলা আছে। আমি তখন বললাম আমিও তো বুঝতেছি না, আমারও তো মনে হয় যে আমাদেরকে সন্দেহ করছে। তো ভাবি আমারে বললো যে তুমি আমার কাছ থেকে ওর সামনে একটু বেশি দুষ্টামি করো না। তো আমরা ওর সামনে কোনো দুষ্টামি করতাম না, বাট এরপরেও ও আর আমাদের সাথে মিশতো না। একদিন আমি ওরা ভালো করে ধরলাম, ধরে বললাম যে কী হয়েছে তোর বলতো, তোর সমস্যাটা কোথায়? ও আমারে বলে না কোনো সমস্যা নেই তো ভাইয়া, ঠিক আছে। আমি বললাম তুই আমাদের সাথে কথা বলিস না, ভাবির বাচ্চারে কোলে নেস না, এরপরে মানে ভাবির সাথে তোর কোনো ভালো সম্পর্ক নাই, মানে কী হয়েছে আমার একটু বলবি? ও তখন আমারে বলে ভাবির বাচ্চা। আমি বললাম হ্যাঁ, তো ভাবির বাচ্চা না, ভাবির বাচ্চা কোলে নিবি না? তো আমার বোন আমারে বলে এটা কি শুধু ভাবির বাচ্চা? আমি বললাম না, ভাবির হতে যাবে কেন, কাউসার ভাইয়া আর ভাবি দুজনের বাচ্চা। পরে আমার বোন আমারে বলতেছে এখানে কাউসার ভাইয়ার নাম না বসে তোমার নামটা বসালে ভালো হইতো না, ডিরেক্টলি এইভাবে আমাকে বলছে। এটা বলার পরে ভাই তখনই আমার শরীরের পশমগুলো দাঁড়ায় গেছে, যেটা আমার কি বললো, মানে আমি সিরিয়াসলি ভয় পেয়ে গেছি। আমি তখন ওরে বললাম যে একটা মানে তোর মাথা ফাটাই দিব, উল্টাপাল্টা কথা বলতেছিস, এইটা আমার বাচ্চা হতে যাবে কেন? এটা কোনোভাবেই আমার বাচ্চা না, এটা ভাবির বাচ্চা আর কাউসার ভাইয়ের বাচ্চা, আমার বাচ্চা হবে কেন? আমার বলে ভাইয়া, বড় ভাইয়া না হইলে একটু বোকা, হয়তো বুঝে সুঝে না, বা একটু মানে বলদ প্রকৃতির মানুষ, তাই বলে তুমি ভাইয়াকে এভাবে ঠকাইতেছ, তুমি আল্লাহর কাছে গিদায় দিবা। আমি বললাম মানি, তুই উল্টাপাল্টা কথা বলতেছিস কেন? আমি ভাইয়াকে ঠকাইতে যাব কেন? আমি ভাইয়ের সাথে এমন কোনো কিছু করি নাই যেটার জন্য ভাইয়া ঠকে যাবে, তুই কী বলতেছিস এগুলা? আমার বলে এই যে তুমি প্রতি রাত্রে ভাবির নিয়ে থাকতেছো, ভাবির সাথে খারাপ সম্পর্ক করতেছো, ভাবির সাথে তুমি এগুলো করতেছো, তাহলে কি তুমি ভাইয়াকে ঠকাচ্ছ না? আমি বললাম ভাবির সাথে আমি এই ধরনের কাজ করি, এগুলো তোরে কে বললো? আর এরকম আজগুবি কথাবার্তা তুই কই পেয়েছিস? ও আমাকে বলে কেউ আমাকে বলেও নাই, আর আমি কারো মুখে শুনিও নাই, আমি যা দেখেছি আমি তাই বলতেছি, আমি আমার 2 চোখে দেখেছি, সেদিন তোমরা এগুলো করছো। তো এইটা বলার পর আমি একবার ভাবতেছি যে ওরা ধমক দেবো, ধমক দিয়ে ঠান্ডা করে ফেলবো এবং বলবো যে খবরদার এই ধরনের কথা আর কখনোই বলবি না। আবার ভাবতেছি ও যদি নিজের চোখে দেখেই যায় তাহলে তো আর ছোট মানুষ না, যে ও ছোটো মানুষ, ও বুঝে না, বিষয়টা তো আর এরকম না, ও তো অনেক বড়, এখন ওরা তো আর বুঝাইতে পারবো না। পরে আমি বললাম যে বোন দেখ, যা হবার তা হয়ে গেছে, তুই এগুলা কারো কাছে বলিস না, বা আমিও ভালো হয়ে যাব, ভাবির সাথে আমি এই ধরনের কাজ আর কখনোই করবো না। আমার বোন আমার তখন বলতেছে আমার একটা সত্যি কথা বলবা? আমি ঠিক আছে বলবো, বল। বলে আবির কার সন্তান? এমনি এটা বললে পরে ভাই আমি তখন নিচের দিকে তাকিয়ে থাকি। আমার বোন বলে দেখো, দুনিয়াতে যাই পাপ করবা, এই পাপের শাস্তি কিন্তু তোমাকে ভোগ করা লাগবে, এখনও সময় আছে, আল্লাহর কাছে তওবা পাঠ করো, করে বাড়ি থেকে বেরিয়ে কোথাও চলে যাও, কারণ তুমি যদি বাড়িতে থাকো তুমিও ভাবিরে ছাড়তে পারবে না, আর ভাবিও তোমারে ছাড়তে পারবে না। যদি পারো বাড়ি থেকে কোথাও চলে যাও, তোমার তো সামনে এসএসসি পরীক্ষাও শেষ, সো এখন তুমি চাইলে কোনো দিকে চলে যেতে পারো, বাড়িতে থাইকো না। তখন আমি সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। তো এইটা বলে আমার বোন তখন চলে গেল। আমার কথা হচ্ছে রে ভাই, আমি তো ভাবিরে ছাড়া কিছুই বুঝি না, মানে ভাবিরে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতেই পারি না, মানে ভাবিরে যদি দিনের মধ্যে 2-3 বার না দেখে আমার মাথায় খারাপ হয়ে যায়। সো এই ভাবিরে ছাইরা আমি বিদেশ মানে বাইরে গিয়ে কেমনে থাকবো, মানে বাড়ির বাইরে গিয়ে তো আমি থাকতে পারবো না। তো এরপরেও মানে আমার বোন আমাদেরকে যেভাবে বুঝাইলো বা যাই করলো, এর কোনোটাই আসলে মানে আমাদের দুজনেরই কাজে আসলো না। এখনও আমরা দুজনে প্রতি মুহূর্তেই এমন খারাপ সম্পর্কে জড়াইতে আছি, এমন খারাপ কাজ করতেছি, এবং এরপর আমার বোন আরও বেশ কয়েকবার এই দৃশ্যটা দেখতে পায়, এবং কয়েকবার দেখতে পাওয়ার পরে আমি আসলে সঠিক জানি না যে আমার মানে আমার ওই বোন আমার ভাইয়াকে বলে দেয় নাকি আমার ভাইয়াই কোনো না কোনোভাবে জেনে যায়, এটা কিন্তু আমি জানি না। না জানার পরে একদিন হলো কি, ভাবির মন খুব খারাপ, মানে ওর খুবই মন খারাপ, কথা বলে না। আমি বললাম কী হয়েছে ভাবি? পরে বলে তোমার ভাইয়া আমারে ডিরেক্টলি বলে নাই, কিন্তু ইশারা ইঙ্গিতে তোমাকে নিয়ে আমাকে অনেকগুলো কথা শোনাই দিছে। আমি তখন বললাম ইশারা ইঙ্গিতে কী শোনাইছে ভাইয়া আবার তোমারে? পরে বলতেছে আমি আসলে কিভাবে বলবো কাইয়ুম, আমার মনে হয় তোমার ভাইয়ার কাছে কেউ না কেউ কিছু বলে দিছে, মানে তোমার ভাইয়ার মনে হয় কারো না কারো মাধ্যমে কিছু একটা জেনে গেছে। আমি তখন বললাম কিভাবে জানবে, আমাদের তো এটা তো শুধু একমাত্র আমার বোন ছাড়া এটা তো কেউই দেখে নাই, তাহলে তুমি কি বলতেছো যে আমার বোন বলে দিছে? আমার ভাবি বলে আমার কাছে এটাই মনে হইতেছে, কারণ মাঝে মাঝে তোমার আম্মার সাথে তোমার ভাইয়া কথা বলে, তো তোমার বোন কিন্তু মোবাইলটা এনে নিয়ে তোমার ভাইয়ের সাথে কথা বলে। তো এখন আমার কাছে মনে হচ্ছে যে তোমার বোন মনে হয় তোমার ভাইয়ারে কিছু একটা বলে দিছে, তাহলে তো তোমার ভাইয়া বুঝার কথা না।
সে আমাকে একদম ডিরেক্ট বলে নাই, কিন্তু ও আমাকে এরকম করে বলতেছে যে দেশে আসলে বাচ্চার ডিএনএ টেস্ট করাবে, আমাকে এরকমভাবে বলে। তোমার কথা কিছু বলে নাই, বাট এভাবে বলতেছে যে দেশে আসলে বাচ্চা ডিএনএ করাবে। তার মানে কি তুমি বুঝতেছো? পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি এটা একটা বিধি ব্যবস্থা করব, তুমি জাস্ট টেনশন করো না, একটু শান্ত থাকো। এবার আমি আমার বোনের ধরছি রাতের বেলায়, রাত তখন 8টা বাজে, আমার রুমে নিছি, নিয়ে দরজা আটকায়া আমি ওরে বললাম, তুই কি ভাইয়ারে বিদেশে কোনো কিছু বলে দিছিস? আমার বলে না তো, আমি ভাইয়ারে তো কিছু বলি নাই। আমি বললাম দেখ বোন, তুই আমার কাছে মিথ্যা বলিস না, এটা দুইটা ফ্যামিলির একটা বিষয়, ভাবির বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এই সময় যদি ভাইয়া এই বিষয়গুলো জানতে পারে তাহলে তো আমাদেরকে আস্ত রাখবে না। আর তুই তো জানিস ভাইয়া একটু বদমেজাজি অথবা একটু অন্যরকম মানুষ, যদি উল্টাপাল্টা কিছু একটা করে বসে। আমার বোন তখন আমারে বলতেছে, আব্বু তো ভাইয়া তো উল্টাপাল্টা কিছু করবেই, আমি তোমাকে হাজারবার বলছি তুমি বাড়ি থেকে চলে যাও, তোমারে বারবার বলতেছি তুমি বাড়িতে থাইকো না, তুমি বাড়িতে থাকলেই সমস্যাটা আরও বিকট আকার ধারণ করতেছে, তুমি বাড়ি থেকে চলে গেলে এটার একটা সমাধান হয়ে যায়। বাট তোমাকে বারবার বলো আমি বুঝাইতে পারি না, তুমি বাড়ি থেকে যাওই না। আচ্ছা তুমি বাড়ি থেকে যাও না কেন? তুমি বাড়ি থেকে বসে বসে কী করো? বাড়ি থেকে চলে গেলে তো আর কোনো সমস্যা থাকে না। আমি বললাম আমি বাড়ি থেকে চলে গেলেই কি তুই তোর জন্য ভালো হয়? তুই আমার বাড়ি থেকে এরকম করে বিদায় করতে যাচ্ছিস কেন? খুবভাবে আমার বোনের উপরে আমি তখন খেপে গেলাম, রেগে গেলাম যে তুই আমার বারবার কেন বলতেছিস বাড়ি থেকে চলে যাওয়ার জন্য? আমি বাড়ি থেকে যাব না, আর তুই অবশ্যই ভাইয়ের কিছু বলে দিছিস। ও তখন আমার বলতেছে, ও আমি তো এতদিন বলি নাই, বাট এখন বলে দিব। আর কত চোখের সামনে এরকম জিনা দেখবো, আর কত চোখের সামনে এগুলো দেখবো, আর তো সহ্য হয় না, এবার আমি ঠিকই ভাইয়ারে বলে দিব। এই বলার পর আমি ওর চুলের মুঠি চাইবা ধরছি, ধরে আমি বললাম তুই বলে দিবি আজকে তোর আমি মাইরিয়ে ফেলবো। ওই রকম রাগ এবং ক্ষোভের বশবর্তী হয়ে আমি ওরে মারি ঘরের মধ্যে। ওরে মারতেছি এদিক দিয়ে এসে আব্বা আম্মা তখন আমার দরজা ধাক্কাইতেছে, দরজা খোল। আমি দরজা খুলি না, খুব মারছি, আমার জীবনে কখনো আমি কাউরি এইভাবে মারি না, ওরে সেদিন যেভাবে মারছে। আব্বা আম্মা মনে হয় দরজা ভেঙে ফেলবে, পরে আমি দরজা খুলি, ও তখন দৌড় দিয়া ঘর থেকে বেরিয়ে যায়। ঘর থেকে বাইরে উঠানে গিয়ে রে ভাই ও চিৎকার করে বলতে শুরু করছে, উঠানের মধ্যে গিয়া ও চিৎকার করে বলতেছে, তুমি ভাবির সাথে আকাম কুকাম করো, আমি এগুলো দেখি, আর এগুলো কি আমার বললে দোষ? হ্যাঁ, আমি তো কতদিন দেখছি ভাবির সাথে তুমি এগুলো করো, আমি নিজের চোখে দেখছি, এখন আমি এটা বললে দোষ হয়ে গেছে, এখন আমার অন্যায় হয়ে গেছে, তুমি ভাবির সাথে এগুলো করো। এখন এই কথাগুলা সুন্দরাত্ম মোটামুটি আমাদের গ্রামের প্রায় সবাই বিষয়টা শুনে গেছে, আশেপাশের গ্রামের তো মানুষরা আছে, এরাও তখন এই বিষয়টা জেনে গেছে, শুনে গেছে, এবং সবাই তখন অবাক, কিরে এটা কী ধরনের কথা। এবং আমি তখন আমার বোনের বললাম যে চুপ কর, পরে আম্মা গিয়া ওরে অনেক কষ্টের পরে মুখ টুক চাইপা ধরে ঘরে আনছে। আনার পরে রাত্র তখন 10টা থেকে 10:30 11টার মতো বেজে গেছে। আমি তখন ঘরের মধ্যে শুয়ে আছি, আমার আম্মা এসে আমার দরজা ধাক্কাইতে আছে যে কাইয়ুম দরজা খোল। কয়েকটা ধাক্কা দেওয়ার পর আমি তখন দরজা খুলছি, দেখি আব্বা আম্মা আমার রুমে আসছে, ওরা দুজনে আমার ঘরের দরজায় দাঁড়িয়েছিল। পরে আমারে বলে যে এটা কি শুনলাম আমরা? আমি তখন কিছু বলি না। আমার আম্মা বলে যে আমি এটা কি শুনলাম, এটা কি সত্যি? আমি বললাম যে মা আমি জানি না। তখন আমার মা আমারে বলতেছে যে দেখ, আমি তোরে লাস্টবারের মতো জিজ্ঞেস করতেছি, এটা সত্যি কি মিথ্যা তুই আমাদেরকে বল, যদি এখনও বলে দেস এটা ভবিষ্যতে আর কোনো ঝামেলা করবে না, আমরা এখানে এটার একটা ভালো বিধি ব্যবস্থা করে ফেলবো। আর যদি তুই না জানাস, আমাদেরকে না বলিস, তাহলে তুই নিজের পায়ে নিজে কুড়াল মারবি। তুই বুঝতে পারতেছিস না যে তুই কত বড় অন্যায় করছিস, তুই কত বড় অপরাধ করছিস, এটা তুই নিজেও বুঝিস না। তুই যা করছিস তার রীতিমতো মহা অন্যায়, মহা অপরাধ। এখনও সময় আছে, তুই মার কাছে সত্যি কথা বল। আমি বললাম ভাবির সাথে আমার কোনো সম্পর্কই নাই, আমি ওরে মারছি, এখন ছোটো বোনরে মারার কারণে ও রাগ হয়ে ক্ষোভ হয়ে কি বলছে না বলছে এগুলো তোমরা বিশ্বাস করতেছ। এই কথা বলে বহু কষ্টে আব্বা আম্মারে বিদায় করছি। বিদায় করে রাত তখন প্রায় 3টার মতো বেজে গেছে, আমি একটু ভাবির সাথে আলোচনা করবো আর কি। তো কী করলাম, আয়শা ভাবি দরজায় গেছি, যায় দরজা খোঁচাই দিয়েছো, দরজা খোলে না। ভিতর থেকে আমি বললাম ভাবি দরজা খোলেন, ও কোনো সাউন্ডই নেই। আমি ভাবলাম হয়তো ঘুমিয়ে গেছে, এটা মনে করে আমি আবার রুমে চলে আসছি। এবং রুমে আসার পরের দিন বিকালবেলা আমার ভাইয়া আমার আব্বা আম্মার সাথে প্রচণ্ড রকমের খারাপ ব্যবহার করতেছে, মোবাইলে খারাপ ব্যবহার করতেছে। আমার আব্বা আবার লাউড স্পিকার দিয়ে কথা বলে, প্রচণ্ড রকমের খারাপ ব্যবহার। এবং একটা পর্যায়ে আমি কি বলবো, আমার আব্বাকে সে অকথ্য ভাষায় গালাগালি করে। এক পর্যায়ে আমি তখন মোবাইল আব্বার কাছ থেকে টান দিয়ে নিয়ে গেলে পরে আমিও ভাইয়ারে গালাগালি করি, ভাইও আমার গালাগালি করে। এরপরে আব্বু তো গালাগালি করলো ভাইয়ারে, আমিও খারাপ ব্যবহার করলাম, মাও তখন মোবাইল নিয়ে ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলো, সবাই তখন ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলো। খারাপ ব্যবহার করার পরে লাস্টে ফোনটা আমার ভাবি কানে নিল, ভাবি নিয়েও ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলো। মোটামুটি আমরা সবাই খারাপ ব্যবহার করছি যে আপনি কেন এরকম করেন, আপনি কিছু বুঝেন না শুনেন, আপনি বাড়িতে আসেন। সিরাতের বেলায় মামা ফোন দিল, এবং মামা ফোন দিয়ে বলতেছে আমার ভাইয়া হচ্ছে আপনার
মানে ফাঁসি দিছে। রাত্র প্রায় তখন বাংলাদেশ সময় 2টা-2:30টার মতো বাজে। ওই সময় ভাবিরে প্রথম বলছে, ভাবিরে বলার পরে ভাবির মোবাইলে ফোন দিয়ে বলছে, পরে ভাবি এসে আমার দরজা ধাক্কাইতেছে, আমি দরজা খুলছি, দিয়ে ভাবি কান্না করতেছে। ভাবি হঠাৎ করে এটা বলার পরেই আমিও তখন জায়গার ভিতরে চিৎকার দিয়ে বসছি। পরে আব্বা আম্মা জানছে, আমাদের পুরো বাড়ির মানুষ তখন জেনে গেছে। মানে কি বলবো, রাতের বেলায় আব্বা জুতা খুইলা মানে আমারে প্রচুর পিটাইছে ওইখানে, যে তোর কারণ আমার ছেলে মরে গেল, আমার ছেলে মরে গেল। মানে তখন মানসিকভাবে আমি নিজে অনেকটা ভেঙে পড়ছি যে এটা আমি কী করলাম, এবং আমি সত্যিই তো এটা অন্যায় করছি। এটা তো আমার বোনটা তখন বাম মুখের দিকে তাকায় আছে, ছোটো বোনটা আমার মুখের দিকে তাকায় আছে যে এরকম একটা ঘটনা আমি করে ফেলছি। পরে আব্বা আম্মা বলতেছে যে ভাইয়া মারা গেছে এবং ভাইয়ার লাশ তখন দেশে আসার ব্যবস্থা হইতেছে। ভাবি তখন করলো কি, আমাদের বাড়িতেই ছিল, এবং এরপরে ভাবি তার ছেলেকে নিয়ে মানে আবিরে নিয়ে ভাবি চলে গেছে ওনার বাপের বাড়িতে। এই ঘটনার পরে ভাইয়া মারা গেছে এবং এলাকার সবাই জানাজানি হয়ে গেছে। ভাবির সাথে আমার একটা অবৈধ সম্পর্ক আছে, এটা মোটামুটি গ্রামের এলাকার সবাই তখন জানছে। জানার পরিপ্রেক্ষিতে সবাই তখন এই বিষয়টা মানে মুখোমুখি হয়ে গেছে। আর আমিও না এসএসসি পরীক্ষার পরে আর পড়ি নাই, মানে শুধু ভাবির জালে পড়ে আমি আর মানে ইন্টারমিডিয়েটে আর ভর্তি হই নাই, বাড়িতেই ছিলাম। এবার সবাই জানাজানি হয়েছে। প্রায় 3 মাস পরে, 3 থেকে 4 মাস পরে ভাইয়ার লাশ তখন দেশে আসছে। একদম কালো হয়ে গেছে, ভাইয়ারে চিনা যায় না এরকমভাবে। তো ভাইয়ার লাশ দেশে আসছে, আসার পরে আমরা নিজেদের মতো করে, যেহেতু ভাইয়া সুইসাইড মানে আত্মহত্যা করে মারা গেছে, তো সেক্ষেত্রে আসলে অনেকেই ভাইয়ার জানাজায় মানে প্রেজেন্ট হয়নি। আমরা নিজেদের মতো করে ভাইয়ার লাশ দাফন করি। আর ভাবিও কিন্তু আমাদের বাড়িতে আসে নাই, ভাইয়ার মরা মুখ দেখতেও কিন্তু ভাবি আসে নাই। যদিও মানে জানি না মানে ভাইয়া কী বলছে আমার ভাবির মোবাইল ফোনে, মানে মেবি এমন কিছু একটা বলছে যে মানে ভাইয়ার লাশ না দেখার জন্য, এরকম কিছু। তো ভাবির আমরা যখন বারবার আব্বা আম্মা বুঝাইছে যে তুই আয়, ভাবি বলছে আমি যদি আপনার ছেলের মরা মুখ দেখি তাহলে আপনার ছেলে জাহান্নামে যাবে। আমি চাই না যে আপনার ছেলে জাহান্নামে যাক, যার জন্য আমি আপনার ছেলের মরা মুখটা দেখতে চাই না। তো এটা ওদের স্বামী স্ত্রীর মাধ্যমে কী কথা হয়েছে, কী কথার পরিপ্রেক্ষিতে ভাবি এটা বলছে, ভাবি ভালো জানে। এবার আর ভাবি আসলো না। না আসার পরে আমরা গ্রামের লোকজন মিলে যারা আছি সবাই মিলে ভাইয়া ধরাধরি করে ভাইয়ার লাশ দাফন করে ফেললাম। তো ভাইয়ার লাশ দাফন হয়ে গেছে। আমাদের আবির কিন্তু তখন মোটামুটি অনেকটা বড়ই হয়ে গেছে। তো মা তখন বারবার আবিরের জন্য কান্নাকাটি করে যে তুই ওরে একটু নিয়ে আয়, কান্নাকাটি করে। তো ভাবি আবার আবির আইনা দিয়ে যায়, এরকম সেরকম চলাফেরা করতে করতে তো একটা পর্যায়ে এই সময় আমার মা আর আমার বাবা মিলে একটা সিদ্ধান্ত নিল, এটা হচ্ছে যে ভাবিরে মানে আয়েশা ভাবিরে আমার বিয়ে করাই দিবে। যেহেতু ভাইয়া মারা গেছে এবং ভাবির সাথে আমার একটা অবৈধ সম্পর্ক হয়েছে, এটা সবাই মুখে মুখে রটে গেছে বা সবাই জানে। সে জায়গা থেকে ভাবি আমাদের ঘরে থাকলো, আবিরও আমাদের ঘরে থাকলো এবং সব কিছু ঠিকঠাক থাকলো। এইটা মনে করে আমার পরিবার তখন সিদ্ধান্ত নিল যে ভাবিরা আমারে বিয়ে করাই দিবে। তো ঠিক আছে, আমার কথা হচ্ছে যদি ভাবিরা আমারে বিয়ে করাই দেয় তাহলে আমি করে ফেলবো। আমি তো অন্যায় করছি, আমি তো অপরাধ করছি, তো সে অন্যায় অপরাধের শাস্তি আমি ভাবিরে নিয়ে নেব, সমস্যা নাই। ভাবির সাথে আমার অবৈধ সম্পর্ক হয়েছে এবং আবিরও একটা মা মানে বাবা মা দুজনকেই পাইল। আব্বা আমার প্রস্তাবে তখন আমি পরিপূর্ণভাবে রাজি হয়ে গেলাম। কিন্তু এখানেই সমস্যা হয়ে গেছে, ভাবি নিজেই ভাবি আমারে বিয়ে করবে না। ডিরেক্টলি আমার আব্বা আম্মা দুজনে বলতেছে যে না আমারে বিয়ে করবে না, মানে বারবার বলতেছে। আমার আব্বা আম্মা বলতেছে যে সমস্যা কি, তুমি করো। ভাবি তখন ডিরেক্টলি আমার আব্বা আম্মারে বলতেছে যে জীবনে যদি আমি কোনোদিন বিয়ে নাও করি, আমি যদি জীবনে কখনো কোনোদিন বিয়ে নাও করি, তাও আমি কখনো কায়েমরে বিয়ে করব না। এরকম চিন্তাভাবনা আপনারা কখনোই মাথায় আনেন না এবং এটা আপনারা স্বপ্নও ভাবেন না যে আমি কখনো কায়েমকে বিয়ে করব। আমি কখনোই কায়েমকে বিয়ে করব না। আব্বা আম্মা তখন বারবার বলতেছে যে বিয়ে তুমি কেন করবা না, মানে তোমার সমস্যা কি? কায়েম কি দেখতে শুনতে খারাপ, না ওর পারিবারিক অবস্থা খারাপ, আর ওর ভাই ওর সাথে তো তোমার একটা সম্পর্ক ছিলই। ভাবি করবে না, ভাবির কথা হচ্ছে ভাবি আমার বিয়ে করবে না। তো পরে আমিও গোপনে গোপনে ভাবির সাথে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করি, উনি আমার সাথে মোবাইল ফোনেও কথা বলে না। উনি মোবাইল ফোন আর আমার সাথে কথা বলে না এবং উনি আমার বিয়ে করবে না। ওই সময়টাতে কিন্তু আমি ভাবির প্রতি খুবই দুর্বল হয়ে যাই, মানে অসম্ভব রকমের দুর্বল হয়ে যাই। মানে ভাবির আমি মন থেকে ভালোবেসে ফেলাইছিলাম। তো উনি আমার বিয়ে করবেন এবং বিয়ে না করাবে মানে বিয়ে করবে না, এটাতে আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি। আব্বা আম্মা চেষ্টা করে, আমি চেষ্টা করি, আমার ছোটো বোন চেষ্টা করে, সবাই চেষ্টা করে, কিন্তু ভাবির একটাই কথা যে ভাবি আমার কাছে বিয়ে বসবেই না। সবশেষ হলো কি, আমার ছোটো বোনের জন্য তখন ভালো ভালো বিয়ের প্রপোজাল আসতেছে বিভিন্ন জায়গা থেকে, এখান থেকে ওইখান থেকে ভালো ভালো বিয়ের ঘর আসে। তো এবার আব্বা তখন চিন্তা করলো যে আমাদের টেনশন বাদ দিয়া আগে ছোটো বোনটারে বিয়ে দেখ, কারণ ওর তো বয়স হয়ে যাইতেছে। এবার আমার ছোটো বোনের বিয়ে দিয়ে দিলাম, আমার ছোটো বোনের বিয়ে হয়ে গেছে। তা আমার ছোটো বোনের বিয়েতেও কিন্তু ভাবিরও অনেক বলা হয়েছে যে তুমি আসো, ওর বিয়ে তুমি থাকলে খুব ভালো হবে, সবাই বুঝাইছে ভাবিরা আসার জন্য।
কিন্তু ভাবি আমার ছোটো বোনের বিয়েতেও উনি আসে নাই, মানে আমাদের সাথে উনি কোনো সম্পর্ক রাখতে চায় না, বিষয়টা হচ্ছে এরকম। তো এবার আম্মা প্রতিদিন কান্না করে, আব্বাও কান্না করে, মানে সবাই কান্না করে আবিরের জন্য। তো একদিন হলো কি, মানে আবিরে ভাবি টিকা দেওয়ার জন্য আনছিল আমাদের পার্শ্ববর্তী একটা গ্রামে, টিকা দেওয়ার জন্য আনছে। তখন আমার বোনের বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার কিছুদিন পরের ঘটনা। তা আমার আম্মা তখন চালাকি করে বললো যে যা তুই একটা আবিরে নিয়ে আয়। তো আমার ভাবি কিন্তু বাচ্চারা আমাদের বাড়িতে দেয় না। তো আমার বোন তখন গেছে, যে বলতেছে যে আবিরে একটু আব্বা আম্মারে দেখায়নি দেন, এটা বইলা তখন আবিরে নিয়ে ভাবি তখন, মানে আমার বোন তখন চলে আসছে। আসার পরে আমার বোনই আর আবিরে দেয় না, মানে ও আর যায় না। ভাবি তখন সন্ধ্যার দিকে আমাদের বাড়িতে আসছে, আইসা আমার বোনেরা ডাকতেছে। আমার বোন বেরোইছে, পরে বলতেছে যে আবিরে দাও, আমি নিয়ে যাব। তখন আমি মানে ঘরের দরজা, আমি তখন বললাম যে আপনি আবিরে নিয়ে যাবেন, মানে আবির কি, মানে আপনি নিয়ে যেতে পারেন নাকি আবিরকে? তো উনি বলে যে কেন নিতে পারবো না, মানে আমার ছেলে আমি নিব না? আমি বললাম না, এটা তো আপনার ছেলে না। তো বলে কার ছেলে? আমি বললাম এটা আমাদের বংশের ছেলে, আমাদের বংশের ছেলে, ভাই যেহেতু মারা গেছে, আবির আমাদের বাসায় থাকবে, আপনি আবিরকে নিতে পারবেন না। উনি বলতেছে দেখো কায়ুম, তোমরা ঝামেলা করো না, আমার বাচ্চারে দিয়ে দাও। আমি বললাম না, বাচ্চা দেওয়া যাবে না। রাত্র প্রায় 8টা থেকে 9টা পর্যন্ত ভাবি বাসার মধ্যে যায়, ঝামেলা করতেছে উঠানের মধ্যে। একটা পর্যায়ে ভাবির বাবা মা আসছে, মানে তাদেরও পরিকল্পনা একটাই যে তারাও চাচ্ছে বাচ্চাটাকে ভাবির কাছ থেকে আলাদা করার জন্য, এবং ভাবিকে তারা পরে বিয়ে দিবে। যেহেতু ভাবি আমার কাছে বিয়ে বসবে না, তাহলে অন্যত্র ভাবির বিয়ে দিবে, কিন্তু যেভাবেই হোক বাচ্চাটাকে তো আলাদা করতে হবে, মানে মায়ের কাছ থেকে আলাদা না করে তার অন্য কোথাও বিয়ে দেওয়া যাবে না। এবার সবাই মিলে ভাবিরে বুঝাইতেছে যে তুমি চলে যাও, বাচ্চা আমরা পরে দিয়ে দিব, বাচ্চা পরে পাঠাই দিব। এইটা বুঝলে রাত্র প্রায় 12:30টার দিকে ভাবিরে বুঝিয়ে শোনায়া বহু কষ্টের পর আমাদের বাড়ি থেকে নিয়ে গেছে। তো ভাবিকে নিয়ে তখন চলে গেল, ভাবি চলে গেছে, কিন্তু বাচ্চা আর আমরা দিলাম না। ভাবি অনেক চেষ্টা করছে বাচ্চা নিয়ে যাওয়ার জন্য, বাচ্চার ভাবিরে দিইনি, এবং বাচ্চা না দেওয়াতে ভাবির বাবা মা তখন ভাবির জন্য মানে আপনার বিয়ে ঠিক করছে। আর একটা ভালো পরিবারে একটা ভালো প্রপোজাল আছে, ওখানে ভাবিকে বিয়ে দিবে। মোটামুটি কথাবার্তা প্রায় ফাইনালের দিকে। যেদিন বিয়ে তার আগের দিন রাতের বেলায় ভাবি বাসা থেকে পালাই গেছে, মানে আমাদের মানে ভাবির বাসা থেকে ভাবি পালাই গেছে। আমাদেরও কিন্তু দাওয়াত ছিল, পরের দিন ভাবির বাড়িতে আমাদেরও দাওয়াত ছিল, ভাবির বাপে আমাদেরকেও দাওয়াত দিয়ে গেছে সবাইরে আবিরে শোনিয়ে যাব। কিন্তু এর মাঝে বিয়ের আগের দিন রাতের বেলায় ভাবি তখন পালাইয়া যায়। তো কারোর সাথে কি ভাবির সম্পর্ক ছিল নাকি সেটাও জানি না, শুধু এইটুকুই জানি যে ভাবি বিয়ে বসতে চায় নাই। ভাবি বারবার বলছে যে উনি বিয়ে বসবে না, ওনাকে যাতে বিয়ে না দেওয়া হয়। তখন ভাবি চলে যায়। তো ভাবি কোথায় চলে যায় এটা কিন্তু আর আমরা কোনো খোঁজ খবর পাই নাই, মানে কোথায় চলে যায় ভাবি আর আসে না। তো ভাবিরও আর এদিক দিয়ে আসে না, আমরাও তখন আবিরে নিয়ে আছি। এভাবে তখন সময়গুলো কাটতেছে, এবং তখন আব্বা আমার পুরো দায়িত্ব আমার উপরে, বাবা মায়ের পুরো দায়িত্ব আমার উপরে। আমি তখন করলাম কি, ঢাকাতে একটা চাকরি নিলাম, একটা প্রাইভেট কোম্পানিতে। আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে ওখানে একটা চাকরি পাইলাম। তো ওইখানে যে টাকা বেতন পাইতেছি তা প্রতি মাসে পরিবারের জন্য পাঠাইতেছি। ধরেন আব্বা আম্মার খরচ, তাদের খরচের জন্য পাঠাইতেছি। আর নিজে তো আর চলতে পারি না, যা টাকা বেতন পাই সবই পরিবারের জন্য পাঠিয়ে দিই। আর এদিক দিয়ে ভাবিরে হারাই ফেলছে, মানসিকভাবে অনেকটা ডিপ্রেশনে চলে গেছে। আবার আবির দেখতে পুরোপুরি আমার মতো হয়েছে, আবিরের পড়াশোনার খরচ টরচ সব কিছু আমি তখন দিই। এরকম করতে করতে আবিরের বয়স তখন প্রায় 5 থেকে 6 বছর মতো হয়ে গেছে, ওর স্কুলে ভর্তি করাইছে। তখন আমি অনেকটা বয়স, আমার অনেক বয়স হয়ে গেছে। আব্বা মা তখন বারবার বলতেছে তুই বিয়ে কর, তুই বিয়ে কর, তোর বিয়ে করাবো। কিন্তু ভাই আমার ভিতরে না বিয়ে জিনিসটা আর আসতেছে না, যে না আমি আর বিয়েই করবো না, মানে বিয়ের কোনো ইচ্ছে আর আমার নাই। আমার আবির আছে, আবির তো আমারই সন্তান, আমি আবিরে বড় করবো। আবার আবির আমার আব্বু বলে ডাকে, আবার আমার আব্বু বলে ডাকে, ও সবসময় আমার সাথেই থাকে বাড়িতে গেলে, এবং আমার ছাড়া কিছুই বুঝে না। মাঝে মাঝে আমি ওরে এত ভালোবাসি যে ওরে এক নজর দেখার জন্য আমি বাড়িতে চলে যাই। তা আমার কথা হচ্ছে আবির যেহেতু আছে, আমি আবিরে বড় করবো, আবিরে আমার সন্তান, আমি আর বিয়ের সাথে করবো না, এই প্ল্যানিংয়েই তখন পড়ে আছে। তো এই প্ল্যানিংয়ে পড়ে থাকার পরে 2015 সালের দিকের ঘটনা, 14-15 দিকে তখন ফেসবুক, মানে ফেসবুকে মোটামুটি ভালোই হচ্ছে ওই সময়টাতে, ফেসবুক চলতেছে, হাতে হাতে মানুষের আসছে। তখন আমার ফেসবুক আমি অ্যাক্টিভ ছিলাম, মানে ফেসবুক চালাইতাম। ফেসবুকের মাধ্যমে আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, নাম হচ্ছে চাঁদনি, বাড়ি হচ্ছে চাঁদপুরে, কুমিল্লা চাঁদপুরে বাড়ি, থাকে ঢাকাতেই। কিন্তু মেয়েটা আমার বয়সে অনেক ছোট, মানে আমার বয়সে অনেক ছোট একটা মেয়ে। ফেসবুকে আমার সাথে ফ্রেন্ডশিপ হয়, মানে সিনিয়র বড় ভাই হিসাবে কথাবার্তা বলতাম। এরকম করতে করতে মেয়েটা একদিন আমার ফোন দিয়ে বলতেছে যে তাদের এলাকার একটা ছেলে তারা খুব বিরক্ত করে, মানে প্রচণ্ড রকমের বিরক্ত করে, এবং আমি যদি একটু মানে ওর সাথে যাই ওদের বাসায়, এটা মেয়ে বলতেছে, ওদের বাসায় যদি একটু যাই, ওদের এলাকার একটা ছেলে, ওর খুব মানে ওই এলাকার একটা ছেলে একটু রংবাজ মাস্তান টাইপের আর কি, ওকে বিয়ে করতে চায়, ওর উপরে একটা খারাপ ধরনের আক্রোশ দেখায়। দেন ওইটা নিয়ে কোনো একটা ঝামেলা হয়ে পড়ো আমার বলো ওদের বাসায় যাওয়ার জন্য। আমি কিন্তু আবার এই চাঁদনির আব্বা আম্মা দুজনের সাথে কথা বলতাম, ওনাদের একমাত্র মেয়েই ছিল কিন্তু চাঁদনির আর কোনো ভাই বোন ছিল না।
এবং চাঁদনি খুবই মেধাবী একটা মেয়ে ছিল, কলেজে পড়তো, যথেষ্ট পরিমাণের মেধাবী। তো এবার আমি ওদের বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে ওর আব্বা আম্মা তখন আমারে বললো যে একটা প্রস্তাব করলো আর কি। এটা আমি আসলে আপনাকে কীভাবে বলবো বুঝতে পারতেছি না, তাও বলি। ওর আব্বা আম্মা আমার একটা প্রস্তাব করলো যে দেখো, আমার মেয়েকে নিয়ে আমার অনেক স্বপ্ন আছে, আমার মেয়েটাকে অ্যাটলিস্ট আমি ডাক্তার বানাবো, আমার একটা স্বপ্ন, আমার একমাত্র মেয়ে, আমি ডাক্তার বানাবো। এই মুহূর্তে আমি আসলে আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই না। তো যেই ছেলেটা আমার মেয়েটাকে বিরক্ত করতেছে, ও রাজনীতি করে এবং এই এলাকার সবচেয়ে প্রতাপশালী টাকা পয়সাওয়ালা একটা লোক। এখন এই লোকটা চাচ্ছে আমার মেয়েকে বিয়ে করার জন্য। আমরা তো আসলে বারবার বলতেছি আমার মেয়ের বিয়ে হয়েছে, মেয়ের জামাই বিদেশ থাকে, তো এইটা ছেলেটাকে বোঝাচ্ছে, বাট এই ছেলেটা বিশ্বাস করে না। তো বাবা, তুমি যদি আমাদেরকে একটু হেল্প করো, তুমি যদি চাঁদনির জামাই হিসেবে কয়েকটা দিনই আমাদের বাসায় থাকো, তাহলে হয়তো আমরা এই ছেলেকে বোঝাবো যে চাঁদনির বিয়ে হয়ে গেছে। তো বিয়ে হয়ে গেলে মনে হয় ছেলেটা আর চাঁদনির পিছনে বা ওরকম সময় দিবে না। চাঁদনি কিন্তু দেখতে খুব সুন্দর ছিল, খুবই মায়াবী চেহারা ছিল। আমি বললো, বাবা তুমি যদি আমার জন্য এই উপকারটা করো, আমি তোমার কাছে চিরঋণী থাকবো। চাঁদনির মা এটা বললো। একইভাবে চাঁদনির আব্বু বলতেছে, চাঁদনির আব্বু খুব সরল সহজ টাইপের মানুষ, অনেকটা আমার বড় ভাইয়ের মতো। এবার আমি চাঁদনিকে বললাম যে চাঁদনি, এটা কেমন দেখায়? আমরা তো আসলে ফ্রেন্ড ছিলাম, আর তুমি তো আমার বয়স অনেক ছোট। আমাকে বলে যে না, আপনি যদি এই কাজটা করেন তাহলে অ্যাটলিস্ট আমি আমার পড়াশোনাটা শেষ করতে পারবো, আদার্স আমার পড়াশোনাটা হবে না। এই ছেলেটা যেভাবে বিরক্ত করতেছে, যে কোনো সময় আমাকে একটা খারাপ কিছু হয়ে যেতে পারে বা আমাকে উঠেও নিয়ে নিতে পারে। তো আমার আব্বা তো বাসা ছেড়ে যেতে চান, আবার ওনাদের যে বাসাটা আছে, বাড়িটা কিন্তু চাঁদনির বাবার নিজের বাড়ি, ওনাদের নিজেদের বাসা। এই জন্য আব্বু তো আর বাড়ি বিক্রি করেও চলে যেতে পারবে না। তো লাস্ট পর্যন্ত আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমি দেখতেছি। পরে আমি যেখানে অফিস করতাম, ওখান থেকে আমি অফিসে যে জায়গায় অফিস করতাম ওইটা ট্রান্সফার করে চাঁদনিদের বাসার কাছে আরেকটা অফিস আছে, ওখানে আমি তখন ট্রান্সফার হই। প্রথমত আমি 1 মাসের জন্য টানা ছুটি নেই, পুরো 1 মাসের জন্য ছুটি নেই। ছুটি নেওয়ার পরে এবার চাঁদনিদের বাসায় যাই, ওনাদের একটা রুম আছে, ওই রুমে আমাকে থাকতে দেয় এবং সকালবেলা চাঁদনি কলেজে যাওয়ার সময় আমি ওর সাথে যাইতাম। এভাবে প্রথম দিন কেটে গেল, ছেলেটা রাস্তার পাশে দাঁড়িয়েছিল। দ্বিতীয় দিন কেটে গেল, কেটে যাওয়ার পরে দ্বিতীয় দিন বিকালবেলা, বিকালের দিকে ছেলেটা তখন আমাদের বাসায় আসছে। তো আমি তখন এক রুমে, চাঁদনি ওর আব্বা আমার সাথে বসে আছে ডাইনিংয়ে। ছেলেটা আসার পরে চাঁদনির মা এসে আমাকে ডাক দিছে, যেমন এমন, ছেলের নাম ছিল রাব্বি আসছে, তুমি একটু আসো। পরে আমি আসছি, আসার পরে রাব্বি ও ছিল, আর ও 5-6টা ছেলে ছিল ওর সাথে। আমার সাথে হ্যান্ডশেক করলো যে দুলাভাই ভালো আছেন? এই সে। আমি বললাম হ্যাঁ ভালো আছি। দুলাভাই কোন দেশে ছিলেন? আমি বললাম আমি কাতারে ছিলাম। কত বছর? আমি বললাম আজকে বহু বছর। তারপরে বলতেছে, দুলাভাই আমাদের এলাকাতে আসছেন, আমাদেরকে একটা পার্টি দেন, খাওয়া দাওয়া করি। এক কথায় রাব্বি ওদের বাসায় আসছে কনফার্ম হওয়ার জন্য যে আমি অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ড কিনা। পরে মোটামুটি আমি যেভাবে অভিনয় করছি বা কথাবার্তা বলছি, ছেলে বুঝে গেছে যে আমি আসলে মূলত ওর হাজব্যান্ড। এটা বলার পরে তখন ছেলেটা ওর পিছনে সময় দেওয়া বা ওর উপরে যে একটা আক্রোশ ছিল, এইটা অনেক অংশ কমে গেছে। তো এরপরে কিছুদিন পরে আমি তখন প্রায় মাসখানেক ওদের বাসায় ছিলাম। থাকার পরে আমি এখানে জব করতাম। চাঁদনির আব্বা বললো যে আমার তো নিজের কোনো ছেলে নাই, তুমি আমার ছেলের মতো, তুমি আমার বাসায় থাকো, তুমি আমার বাসায় থেকে যাও, তুমি আমার সন্তানের মতোই, তুমি আমার বাসায় থাকো। আবার চাঁদনির ফ্যামিলি আমার আব্বা আম্মার সাথে কথা বলতো, আমার আব্বা আম্মার সাথে ওদের একটা ভালো সম্পর্ক ছিল, মাঝে মাঝে আব্বা আম্মা কথা বলতো। তো আমি মোবাইল ফোনের মাধ্যমে কথা বলা দিতাম, বাট চাঁদনির সাথে আমার তখন একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা ভালো সম্পর্ক হয়, উঠা বসা দুজনের মাঝে। এরকম করতে করতে চাঁদনির প্রতি আমার একটা ভালো লাগে কাজ করতে শুরু করে। এক কথায় বলতে গেলে বুড়ো বয়সে তখন আর কি, তখন তো বুড়োই হয়ে গেছে। ওই বয়সে এসে ওর প্রতি আমার এক ধরনের একটা ভালো লাগা কাজ করতে শুরু হয়। ওদের বাসায় থাকি, জামাইয়ের মতো আদর সমাদর পাচ্ছি। ওর নিয়ে মাঝে মাঝে কলেজে যাই, কলেজ থেকে আসি, আবার নিজের পড়াশোনা নিজে করি, নিজের জব নিজে করতেছি। তাই সব কিছু মিলিয়ে মনের ভিতরে একটা খায়েশ জাগলো যে জীবনে যদি চাঁদনিকে বিয়ে করতে পারি তাহলে আমার জীবনের স্বপ্নটা পূরণ হবে। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি ওরে ডিরেক্টলি বললাম আর কি যে চাঁদনি, তোমার আব্বা আম্মা যেটা অভিনয় করতেছে, আমরা কি এটাকে বাস্তবে রূপ দিতে পারি না? আমরা কি এটা বাস্তবে করতে পারি না? ও তখন আমাকে বলে, আপনার তো অনেক বয়স হয়ে গেছে, আপনি এই বয়স পর্যন্ত বিয়ে করেন নাই কেন? আমি বললাম আসলে আমার তো কোনো ভাই বোন নাই, একটাই বোন আছে, বিয়ে হয়ে গেছে, ভাই মারা গেছে। সো আমার পুরো পরিবারটা আমার চালাতে হয়, আমার আব্বা আম্মা আছে, এদেরকে চালাতে হয়, যার কারণে হচ্ছে আমি আসলে ও বাবা পর্যন্ত বিয়ে শাদী করতে পারিনি। তো ও আমার প্রতি এক ধরনের একটা সিম্প্রিতি কাজ করে। তো ওই সিম্প্রিতি বলতে আমাকে ওভাবে ভালোবাসে না, ওভাবে পছন্দ করে না। আমি আমার মতো করে ওর সাথে লাইন মারার জন্য বা ওর সাথে রিলেশন করার জন্য আমার জায়গা থেকে আমি খুব ট্রাই করে যেতেছি, খুব ট্রাই করতেছি যদি ওর সাথে আমার প্রেমটা হয়, ভালোবাসাটা হয়, খুব ট্রাই করতেছি। এমন করতে করতে মোটামুটি ওর সাথে আমার রিলেশনটা হয়ে গেল, দুজনে একটা ডিপ রিলেশনে চলে গেছি। ওই আমারে খুব ভালোবাসে, আমি ওরে খুব ভালোবাসি, দুজনের মাঝে একটা মধুর একটা প্রেমের সম্পর্ক শুরু হয়।
শুরু হওয়ার পরে ওর ফ্যামিলি তখন এটা বুঝতে পারে, মানে চাঁদনির বাবা মা তখন বিষয়টা বুঝতে পারে যে চাঁদনির সাথে আমার একটা গভীর রিলেশন বা প্রেমের সম্পর্ক হইতে আছে। এইটা বোঝার পরে চাঁদনির বাবা মা তখন করে কি পুরোপুরিভাবে ওদের বাসা থেকে আমাকে বের করে দেয়। মানে ডিরেক্টলি আমাকে বলে যে তোমরা কি যে ঝামেলা নিয়ে এসেছিলাম এই ঝামেলা তো চলে গেছে, সো তুমি এখন আর আমাদের বাসায় থাকাটা মানে ভালো দেখায় না। তো ওনাদের আমাদের বাসা থেকে বের করে দিল। বের করে দেওয়ার পরে আমি তখন অন্যত্র একটা মেসে উঠে গেলাম। ওই মেসে আমি তখন খাওয়া দাওয়া করে থাকি আর জব করি। চাঁদনির সাথে প্রতিদিন আমার দেখা হয়, কথা হয়, মানে দুজনের খুব গভীর একটা রিলেশনের মধ্যে চলে যায়। এবং চলে যাওয়ার পরে চাঁদনির বাবা মা যেহেতু আমার কাছে বিয়ে দেবে না, ও অনেক বড় লোক, নিজের টাকা পয়সা আছে এবং ওর বাবা নিজের বাড়ি আছে, তখন বিয়ে দেবে না। একটা পর্যায়ে মানে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ওকে পালিয়ে বিয়ে করব। তো আমি ওকে নিজে ডিরেক্টলি প্রস্তাব দিলাম যে দেখো আসলে আমার যে বয়স হয়েছে এই বয়সে এসে আসলে মানে যুদ্ধ করে ফাইটিং করে তোমাকে আমি পাবো না, বা এইটা কিন্তু আমার ফাইট করার মতো বয়স না। সো আমি তোমাকে অনুরোধ করি, রিকোয়েস্ট করি, দেখো চলো আমরা দুজনে বিয়ে করে ফেলি। কারণ হচ্ছে মানে আমরা বিয়ে করে ফেলি, কারণ আমার তো আর ওই বয়সটা আর নাই যে আমি তোমার জন্য ওয়েট করব, মানে তুমি বা কিছু একটা করবা, এটা তো আর আমি পারবো না, চলো আমরা বিয়ে করে ফেলি। তো আসলে রাজি হয় না, হয় না, এরকম একটা অবস্থার মধ্যে একটা পর্যায়ে হঠাৎ করে আল্লাহর রহমতও রাজি হয়েছে যে ঠিক আছে আমার পালিয়ে বিয়ে করবে। পর ওর একটা বান্ধবীর বাসায় আমি ওরে বিয়ে করি, কিন্তু ওর একটা শর্ত ছিল। শর্ত হচ্ছে এইটা যে ওর যেদিন মন চাইবে ওই দিনও আমার সাথে বাসর করবে, কিন্তু এর আগে না। যেদিন ওর মন চাইবে ওই দিন আমার সাথে বাসর করবে, এর আগে আমার সাথে বাসর করবে না। এরকম একটা অবস্থা ও তৈরি করছে। তো আচ্ছা ফাইন, ঠিক আছে। পরে দুজনে বিয়ে করছি, এভাবে আমরা দেখাশোনা করতাম, চলাফেরা করতাম, কিন্তু কখনো মানে শারীরিক কোনো সম্পর্ক আমাদের হয়নি, হাজব্যান্ড ওয়াইফের কোনো সম্পর্ক হয়নি। এরকম করে দীর্ঘদিন কাটার পরে চাঁদনির একটা খালাতো বোন আছে, ওই মেয়েটা তখন আমাদের এই বিয়ের বিষয়টা জেনে যায়। বিয়ের বিষয়টা জেনে যাওয়ার পরে ওই মেয়েটা সম্ভবত চাঁদনির আব্বা আম্মাকে জানায় দেয়। একদিন চাঁদনির মা, আমি যে হোস্টেলে থাকতাম, যে মেসে থাকতাম, ওই মেসে চলে আসে। এসে উনি আমাকে একদম বারান্দায় নিয়ে আমার হাত ধরে আমাকে জিজ্ঞেস করে যে কায়ুম বাবা না ভালো, তুমি আমার কাছে সত্যি কথা বলবা যে আসলে কি হয়েছে, ঘটনা কি। তো বলার পরে আমি তখন বললাম যে দেখেন আসলে এমন এমন ঘটনা যে আসলে আমরা বিয়ে করছি। পরে উনি বলে তো তোমরা বিয়ে করছো, এটা তুমি আমাদেরকে জানাইবা না, এটা সেটা। তো পরে আমি বললাম যে দেখেন আসলে আপনাদেরকে তো বলছে, আপনারা তো রাজি হন নাই, যার জন্য আমরা গোপনে বিয়ে করছি। পরে এটা নিয়ে অনেক ঝামেলা হয়, সামনে অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, এইসব নিয়ে না বলি। ওর মার সাথেও অনেক ঝামেলার পরে একটা পর্যায়ে তারা তখন রাজি হয়। রাজি হওয়ার পরে গ্রাম থেকে শুধুমাত্র আমার আব্বা আসে, এবং আব্বা আসার পরে আব্বার মোকাবেলায় তখন আমাদের পুনরায় দ্বিতীয়বার মতো আবারও বিয়ে হয়। প্রথমবার বিয়ে হলো, দ্বিতীয়বার আবারও বিয়ে হলো, আব্বার মোকাবেলায় বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে মানে চাঁদনির বাবা বিষয়টাতে রাজি না, আর কি উনি তো রাজি না। এরপরও বিয়ে হওয়ার পর আমার আব্বা বললো আমি বউ নিয়ে বাড়ি যাব, এই কথা হলো। এখন এই কথা হওয়ার পরে মানে আমি তখন চাঁদনিরে নিয়ে বাড়ির দিকে রওনা দিছি, আল্লাহ যাই করে বউ নিয়ে বাড়ি যাব। এখন বাড়িতে গেছি, বাড়িতে যাইতে ধরেন সন্ধ্যা হয়ে গেছে। এদিক দিয়ে আমার ছোটো বোন, এরপর আমার ভাতিজা আর আবির সবাই মিলে তখন বাসর ঘর রেডি করে ফেলছে। সবাই মিলে বাসর ঘরটা সব সাজাইছে। আমি তখন আমার বউ নিয়ে ডিরেক্টলি হচ্ছে মানে বাসায় গেছে, আমার রুমে গেছে। রুমে যাওয়ার পরে আমি ওর কাছে গেলাম। ওর কাছে যাওয়ার পরে বাসর ঘরে রাত তখন প্রায় মানে কত 11:30 কি 12টা এই টাইমে। তো আমরা জাস্ট একটু বসছি রুমে গিয়া, এমন সময় আমার বোন এসে দরজা ধাক্কাইতেছে, ভাইয়া দরজা খোলো। তো দরজা ধাক্কা দিল, আমি তখন দরজা খুলছি। খোলার পরে ও বলে তুমি কোন দিক দিয়ে ঢুকছো। আমাদের আবার ওই আমি যে বাসর ঘর করছি ওইটা দিয়ে 2টা রুম আছে, একটা পিছনের রুম একটা সামনের রুম। তা আমি কিন্তু পিছনের রুম দিয়ে ঢুকে গেছি। ঢুকে যাওয়ার পর আমরা কথা বলতেছি, ওই তখন এসে দরজা ধাক্কাইতেছে। আমি খুললাম, পরে আমার বলে তুমি কোন দিক দিয়ে ঢুকছো। আমি বললাম পিছনের রুম দিয়া। বলে হ্যাঁ আমরা বাসর ঘর সাজাইছি, বউরে ভিতরে দিচ্ছি, সামনে পিতা নিয়ে দাঁড়াইছি, তুমি পিতা কাটবা, আমাদেরকে টাকা দিবা, তারপরে বাসর ঘরে যাইবা, তুমি আগে ঢুকে গেছো, না আমাদেরকে টাকা দেওয়া লাগবে। এ কথা বলছে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে দিব। বলে যখন আমি আমার আমার ওয়াইফকে নিয়ে আমি খাটের উপরে বসছি, ওই সময় হঠাৎ করে মানে আবির দৌড়ে আইসা বলতেছে আব্বু তুমি কিন্তু আমাদেরকে 5,000 টাকা দেওয়া লাগবে। আমার বানি ভাতিজা আর কি, যে যা আব্বু তুমি তো আমার 5,000 টাকা দেওয়া লাগবে। আব্বু বলার পরে মানে চাঁদনি না একটু কেমন করে জানে তাকায়। আমি তো বারবারই বলি আবিরের চেহারা একেবারে ও বিকল আমার মতো, মানে একদমই দেখলে আমার মতো। তো এরপরে এরই মাঝে আবির করলো কি, মানে আবার যে ফুলের তোড়া বানাইছিল বাসর গ্রামে ঢোকার আগে আমার হাতে দিবে, ওই ফুলের তোড়াটা দিয়েই ওই করলো কি, মানে খুব চালাক, মানে বয়স কম বাট অনেক চালাক, নিয়েই হচ্ছে চাঁদনির হাতে দিল। দিয়া বলতেছে যে আমি তোমাকে আমার মায়ের মর্যাদা দিলাম, তুমি আমার মা। এটা বলেও তখন বাসর করে ও মানে আমার বউকে ওর মায়ের মর্যাদা দিয়েও তখন ফুলের তোড়াটা দিল। চাঁদনি দেখলাম জায়গার মধ্যে কান্না শুরু করেছে, মানে কান্না করতেছে।
পরে আমি বললাম যে আবির, আব্বু তোমরা বাইরে যাও, আমি তোমার আম্মুর সাথে কথা বলি, তারপর তোমাদেরকে বলবো। বাইরে যাও, টাকা পরে দিব, আব্বুর কাছে এখন টাকা নেই। এগুলো আমার বোন রে আর আমার ওয়াইফ রে, মানে আমার এই কী বলে বোন রে আর বাতিজার আমি বের করছি, করে দরজা আটকে বললাম যে চাঁদনি কী হয়েছে, কান্না করতেছো কেন? বলে তুমি আমার গায়ে হাত দিবা না, আমার গায়ে হাত দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি বললাম আরে আশ্চর্য, তুমি এরকমটা করতেছো কেন, কী হয়েছে? আমি তোমার গায়ে হাত দিলে, আমি তোমাকে বিয়ে করছি, আর আমরা তো বিয়েটা আজকে করি নাই, তো বহুদিন আগে বিয়ে করছি, আজকে আমাদের প্রথম বাসর রাত। আমাকে বলে আমি না প্রথমেই ডাউট করছিলাম যে তোমার যে বয়স হয়েছে, এই বয়স পর্যন্ত তুমি বিয়ে না করে আসো, মানে আমি তো ভাবছি যে অবশ্যই তুমি বিয়ে করছো, কিন্তু এটা আমার কাছে এইভাবেই লুকাইলা, এত বড় বাচ্চার বাবা তুমি। আমি তখন হাসি দিয়ে বললাম আরে বোকা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার আমার ভাতিজার কথা বলছিলাম না, তোমাকে বলি না আমার ভাতিজার কথা? বলে না, তুমি কখনোই বলো নাই। আমি বললাম তাইলে হয়তো বলা হয় নাই, নাকি বলছে আমি জানি না। এটা আমার ভাতিজা, আমার ভাই বিদেশে মারা গেছে, ভাবির অন্যত্র বিয়ে হয়ে গেছে, ভাতিজা আমাদের পরিবারে আছে। ও আমাকে বলে কোনটা ভাতিজা আর কোনটা ছেলে এটা চেনা যায়, এটা দেখলেই বোঝা যায়। আমি অতটা বোকা নই যে তুমি আমার নিজের ছেলেরে তুমি ভাতিজা বানাই দিবা। আমি বললাম আরে না বোকা, এটা আমার ভাতিজা, আমার আপন ভাইয়ের ছেলে, আমার ভাই কাতারে মারা যায়, এটা আমার ভাতিজা। পরে আমার বলে দেখো কায়ুম, কোনটা ভাতিজার কোনটা ছেলে ওটা আমি বুঝি, এটা তোমারই ছেলে, এটা দেখলেই বোঝা যায়। এটা যে একটা কানা বাচ্চাও বলবে, একটা যে কোনো মানুষে বলবে এটা তোমার ছেলে। তো ওই যে আবিরের চেহারার সাথে আমার চেহারা অবিকল মিল। তাই আমি বললাম যে দেখো চাঁদনি, তুমি ভুল বুঝতেছো, তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তুমি সকালে উঠে তুমি আমার মা বাবা যারা আছে সবার সাথে কথা বইলো, পাড়া প্রতিবেশীর সাথে কথা বইলো, সবাইকে তুমি জিজ্ঞেস করো, এরপরে যদি তোমার কাছে মনে হয় তা তুমি আমারে বইলো। ও আমারে বলে আমি তোমার আব্বা আম্মার জিজ্ঞেস করে কি করব, তোমার বয়স হয়ে গেছে, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার বিয়ে শাদী হয় না, মানে যার কারণে তোমার আব্বা আম্মা একটা মিথ্যের আশ্রয় নিয়ে চালাকি করে তোমার সাথে আমার বিয়েটা দিয়ে দিছে, মানে তোমার কাছে আমাকে বিয়ে দিছে। এটা তোমার আব্বা আম্মার একটা চালাকি ছিল। এখন যদি ওনাদেরকে জিজ্ঞেস করি তা ওনারা তো সেই মিথ্যাটাই বলবে, তারা তো আর সত্যি বলবে না, তারা তো আমার জীবনটা নষ্ট করছে। এখন চাঁদনি তুমি ভুল বুঝতেছো, এটা আমার ভাতিজা না, হলো না। রাতটা আমি ওর গায়ে হাতে দিতে পারলাম না, মানে আমি ওর গায়ে হাতে দিলাম না। ও আমারে কান্না করে করে বলে যে আমি তোমার বাসর ঘরে আসলাম আর তুমি আমারে মানে মায়ের মর্যাদা দিলা, তোমার বাসরকে আমারে মায়ের মর্যাদা দিলা। আমি বললাম আরে তোমার আমি মায়ের মর্যাদা দিতে চাবো কেন? ও আমার ছোটোবেলা থেকেই বাবা বলেই ডাকে, মানে ছোটোবেলা থেকেও আমার বাবা বাবা করেই ডাকে। আমার বলতেছে যে না এটা তোমার ছেলে, মানে খুবভাবে ঝগড়া করে রাত পেরিয়ে গেল। সকালবেলা তখন ঘুম থেকে উঠছে, উঠার পরে আমি আমার মায়ের যা বিষয়টা জানালো যে মা এমন ঘটনা, আবির তো আমার এমনি জড়াই ধরে আব্বু টাব্বু বলছো, তখন ডাউট করছে, এবং আমি এটা আমার মারেও বললাম, আবার মানে যারা মেহমান আছে সবাইকে জানাইলাম। এখন সবাই গিয়ে ওরে বলতেছে যে আরে কি বোকা নাকি তুমি, আবির হচ্ছে ওর ভাতিজা, ওর বড় ভাইয়ের বড় ভাইয়ের ছেলে, এটা বড় ভাই মারা গেছে, এই সেই বলতেছে। ও কারো কথাই শোনে না। তাই ও কিন্তু এরপরের দিন ঢাকায় চলে যাওয়ার কথা, বাট ও ঢাকায় যায় নাই, না গিয়ে 5-6 দিন আমাদের বাসায় ছিল। তো 5-6 দিন আমাদের বাসায় ছিল বলতে ওই যে আশেপাশে যে মহিলাগুলো আছে ওদের সাথে কথা বলে, বা সবাই ওর কাছে আসে, সবার সাথেও কথা বলে, এভাবে কোনো কিছু ও ডাউট করছে কিনা আমি জানি না। সপ্তাহখানিক পরে ও তখন বললো ও চলে যাবে, মানে ঢাকায় যাবে, ওর মা বাবা আসছে, ওকে ঢাকায় নিয়ে গেছে। ঢাকায় নিয়ে যাওয়ার পরে ও আমারে বলে যে তুমি ঢাকায় আসার সময় তোমার ভাতিজারি নিয়ে আইসো। তাই আমি বললাম যে আবিরই নিয়ে আসবো কেন, আবির তো কখনোই ঢাকায় যায় না, ওর কেন নিয়ে আসবো? বলে না তুমি আসার সময় তুমি তোমার ভাতিজারি নিয়ে আসবা, আবিরে নিয়ে আসবা। তো যেহেতু এরকম করেই বলতেছে, বা আচ্ছা ঠিক আছে, যদি এরকম করেই বলতেছো আমি নিয়ে যাবো, আবিরে নিয়ে যাবো। পরে আমি করলাম কি, আবিরে নিয়ে পরে ঢাকাতে আমি আমার বউ চাঁদনির বাসায় গেছি। যাওয়ার পরে ও তখন মানে আমি যেতে সন্ধ্যা হয়ে গেছে, ওর আব্বা আম্মা ছিল, আর একটা ওর খালাম্মা ছিল, আরও কয়েকটা মানুষ ছিল, সবার সামনে বলতেছে আচ্ছা আব্বু আম্মা বলেন তো এটা ওর ছেলে না, একবার তাকায় দেখেন তো এটা ওর ছেলে না, ওর সাথে পুরো অবিকল মিল না। তখন ওর আব্বা আম্মা বলতেছে যে আরে ভাতিজা কাকার চেহারার সাথে মিল হতেই পারে। ও বলে যে না, ওর আগে বিয়ে হয়েছে এবং এইটা ওর সন্তান, এই জিনিসটা ওর বাবা মাও লুকাইছে, ও লুকাইছে, আমি ওর নামে মামলা করব, প্রতারণা মামলা করব। মানে ঢাকাই না আমার সাথে এই ধরনের আচরণ বা এই ধরনের ব্যবহার শুরু করছে। আমি তখন মানে কি বলবো, মানে কোনো কিছু বুঝে উঠতে পারতেছিলাম না যে আমার সাথে এরকমটা কেন করতেছে। আমি বারবার বলতেছি যে না এরকম কিছুই না, সেরা তো ওর সাথে আমার প্রচুর ফাইট হওয়ার পরে মানে প্রচুর ঝামেলা হয়েছে মানে চাঁদনির সাথে। এরকম করতে করতে সকাল হয়ে গেছে, দিনে 10টা বাজে ও করছে কি আমারই বলতেছে যে তুমি জামা কাপড় পরো, তোমার ছেলেরে নাও, তোমার দিয়ে হসপিটালে যাব। 10টা বাজে। আমি বললাম হসপিটালে কেন? বলে বাচ্চার সাথে তোমার ডিএনএ করাবো, যে তুমি তো বললে এটা তোমার বাচ্চা না,
তো বাচ্চার সাথে ডিএনএ ম্যাচ করাবো, যে তোমার সাথে ডিএনএ ম্যাচ করে কিনা। আমি কারো কথা বিশ্বাস করি না, আমার আব্বা আম্মার কথাও বিশ্বাস করি না, তোমার আব্বা আম্মার কথাও বিশ্বাস করি না, আমি আমার নিজেকেও বিশ্বাস করি না। আমি ডাক্তারের সাথে ডিএনএ টেস্ট করাবো, যদি ডিএনএ তোমার সাথে ম্যাচ না করে তাহলে আমি বুঝে নেবো যে এটা তোমার সন্তান না, যাও তুমি রেডি হও। আমি বললাম ঠিক আছে, সমস্যা কী, সন্তান তো আর আমার না। এই বলে আমি জামা কাপড় গায়ে দিতেছি, এমন সময় আমার হঠাৎ মনে পড়লো, আরে আমি জামা কাপড় গায়ে দিয়ে কই যাইতেছি, আমি জামা কাপড় গায়ে দিয়া যাইতেছিটা কই? আসলেই তো আবির তো আমারই ছেলে, পুরো দুনিয়ার কাছে, পুরো মানুষের কাছে সবাই জানে আবির ওর বাবা, মানে আবির আমার বড় ভাইয়ের সন্তান, কাউসার ভাইয়ের সন্তান, তা আসলে তো আবির আমার সন্তান। এখন আমি কোন মুখে মানে হসপিটালে যাব? পরে আমি হঠাৎ করে বললাম আমার শরীরটা ভালো না, আমি আজকে যাব না, আমি কালকে যাব। আমারে বলে না এখন যাইতে হবে তোমাকে, চলো। ও টানাটানি শুরু করছে, আমি আর যাই না। না যাওয়ার পরে এরই মাঝে দুজনের মাঝে মোটামুটি ঝগড়া হলো। দুপুরবেলা ওর আব্বা আমারে বলতেছে, দেখছেন আপনারা যে ওরে বিশ্বাস করেন, ওরে আমি হসপিটালে নিতে চাইছিলাম, বাচ্চার সাথেও ডিএনএ টেস্ট করাবো, ও হসপিটালে যায় না। সন্ধ্যার দিকে ওর আব্বা আম্মা তখন আমাকে জিজ্ঞেস করলো যে কী ব্যাপার কাইয়ুম, এটা তো তোমার ভাইয়ের ছেলে, আমার মেয়ে যেহেতু বিশ্বাস করে না, তাকে বিশ্বাস করানোর জন্য তুমি ওর সাথে ডিএনএ টেস্ট করলে তো সমস্যা নাই, ডিএনএ তো আর তোমার সাথে ম্যাচ করবে না, কারণ এটা তোমার ভাইয়ের ছেলে, তোমার সাথে কীভাবে ডিএনএ ম্যাচ করবে? সো তোমার সমস্যা কি, চলো তুমি হসপিটালে চলো, তোমার বাচ্চার সাথে মানে তোমার ভাতিজার সাথে তোমার ডিএনএ টেস্ট করে আমরা, চলো। এখন এইটা যখন আমার বলছে, হ্যাঁ আমি তো আর যাইতে পারবো না, আমি তখন খুব টেনশনে পড়ে গেছে, আমি কী করবো? মানে মুহূর্তের মধ্যে আমি বলি যে আচ্ছা ঠিক আছে যাবো, একটু অপেক্ষা করো, এই সেই এগুলো তারা বুঝাইলাম। এবং সেরাতে হলো কি, এই মানে চাঁদনির আব্বা আম্মা আমার আব্বা আম্মারে ফোন দিল, আমার আব্বা আম্মারে ফোন করলো, আমাদের এলাকার মেম্বারে ফোন করলো, কী ব্যাপার ছেলে কেন যায় না, ছেলে কেন তার ভাতিজার সাথে ডিএনএ টেস্ট করে না, ভাতিজার সাথে ডিএনএ টেস্ট করলে সমস্যা কি, এটা তো আর ওর ছেলে না, এত ওর ছেলে না। তো ঠিক আছে, এই বাচ্চার যে মা, আমরা তার মায়ের সাথে কথা বলি, বাচ্চার মা কোথায়? এখন ভাবি তো বহু বছর আগে বাড়ি থেকে চলে গেছে, সে কি মরে গেছে না বেঁচে আছে তাও তো আমরা জানি না। এখন সবাই বলতেছে যে না মানে মানে বাচ্চা কোথায়, সবাই বাচ্চার মানে এর কথা বলতেছে। ভাই আমি তখন মানে বুঝে উঠতে পারতেছিলাম না যে এই মুহূর্তটাতে আমি কি করব আর কি। সবাই আমাকে বলতেছে যে আমি মানে চাঁদনিরে ঠকাইছি, চাঁদনির সাথে বেইমানি করছি, এই সেই মানে প্রচণ্ড রকমের ঝামেলা, ফাইটিং, মারামারি দুজনের মাঝে হইতেছে। এরকম করতে করতে হঠাৎ করে চাঁদনি গিয়ে আমার নামে থানায় মামলা দায়ের করাই দিল। আমার নামে থানায় মামলা দিল। মামলা দেওয়ার পরে আমি এই মামলায় দীর্ঘদিন ধরে এই ঢাকা বাড়িতে এখানে সেখানে দৌড়ালাম। দৌড়ানোর পরে আমি তো আর ডিএনএ টেস্ট করাই নাই। একটা পর্যায়ে প্রায় এখানে আবার এই ঘটনা মানে এই ঘটনাগুলোর মাঝে অনেকগুলো দিন কেটে গেল, প্রায় 2-3 বছরের মতো কেটে গেছে। 2-3 বছর পরে চাঁদনির সাথে আমার পুনরায় আবারও যোগাযোগ হওয়ার পরে চাঁদনি আমাকে শর্ত দেয় যে ও আমাকে বিয়ে করবে এবং আমাকে বিয়ে করতে রাজি আছে, কিন্তু শর্ত হচ্ছে এইটা, আমি কোনোভাবেই আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখতে পারবো না, আমার ভাতিজার সাথে বা আমার বাবা মার সাথে কারোর সাথে আমি কোনো যোগাযোগ রাখতে পারবো না যদি মানে ও যদি আমাকে বিয়ে করে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি কারোর সাথেই কোনো যোগাযোগ রাখবো না, আমি সবার সাথে যোগাযোগ ক্লোজ করে দিব, আমি তোমারে পাইলেই হয়। ওকে ফাইন, ঠিক আছে, তুমি মামলা উঠিয়ে নাও। এত বছর পরেও তখন মামলা উঠানোর পরে আমি আবারও পুনরায় ওকে নিয়ে থাকতে শুরু করি। তখনও পুরো আমার সাপোর্টে মানে সম্পূর্ণ আমার সাপোর্টে আমার আয়াতে এসে ওর আব্বা আম্মারে বুঝাইতেছে যে তোমরা টাকা পয়সার ব্যবস্থা করো, আমি কায়েমরে দেশের বাইরে পাঠিয়ে দিব। তো এরকম করে মানে ওর আব্বা আম্মাকে বলার পরে ওর আব্বা আম্মা তখন টাকা পয়সা ম্যানেজ করে, সম্পূর্ণ ওনাদের টাকা ম্যানেজ করে তখন তারা আমাকে সৌদি আরব পাঠিয়ে দেয়। আমি আমার আব্বা আমার সাথে কোনো যোগাযোগ করি নাই, আমার ভাইয়ের সাথে মানে ভাতিজার সাথে কারোর সাথেই না। আমি টোটালি আমার পরিবার ছেড়ে দিছি, আমার পরিবার আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে। আমার আব্বা আমাকে অনেক গালাগালি করছে যে তোর ডিএনএ টেস্ট করলে সমস্যা কী, তার মানে এতদিন পর্যন্ত আমার বড় ছেলে মারা গেছে তোর কারণে, আজকে তাইলে সত্যটা হয়ে গেল যে তুই ওই মহিলার সাথে খারাপ কাজ করেই সন্তান জন্ম দিছিস। এগুলো আব্বা আমার গালাগালি, কিন্তু আব্বার সাথে কথা বলি নাই। পরে সৌদি আরবে গেলাম। সৌদি আরবে যাওয়ার পরে আমি আমার নিজের মতো করে টাকা পয়সা ইনকাম করি বা চলতেছি। 3 বছর ছিলাম সৌদি আরবে। 3 বছর থেকে সৌদি আরব থেকে দেশে আসছি। আসার পরে 5 মাসের মতো ওর সাথে ছিলাম। 5 মাস থেকে আবারও সৌদি আরব যাই। যাওয়ার 1.5 মাস পরে আমি যে রেস্টুরেন্টে চাকরি করতাম, ওই রেস্টুরেন্টে হঠাৎ করে আগুনের এসে আমার পেটের মধ্যে পড়ে, মানে তেল আর কি, গরম তেল এসে পড়ে। এবং পড়ার পর আমি খুব মানে কঠিনভাবে ইনজুরি হই। হসপিটালে ওখানে দীর্ঘদিন থাকার পরে আমার আর ওখানে রাখে নাই, মানে এটা মানে আমাকে খুব খারাপভাবে আমার পুরো পেট পচে যাওয়ার মতো অবস্থা। পরে বাংলাদেশে চলে আসি। বাংলাদেশে আসার পর আমি তখন চাঁদিদের বাসায় থাকতে শুরু করি। তখন তো ধরুন ওদের ঘর ভাড়াটারা উঠতেছে, তারা ভালোই চলতেছে।
আমিও তাদের সাথে চলতেছি। টাকা পয়সা আমি যা খরচ করছি, আমি কিন্তু অনেক টাকা ইনকাম করছি, প্রায় সব টাকাই চাঁদের বাবারে দিয়ে দিছি। বিদেশে আমার যা টাকা মানে আমি যা টাকা খরচ করছি, যা টাকা দিয়ে আমি গেছি ওই টাকাও দিছি, এবং যা কয়েক বছর বিদেশ করছি সবটা ওর বাবারে দিছি। আর বাড়িতে আসার পরে আমার একটা মেয়ে হয়েছে, এরই মাঝে ওই যে ছুটিতে যাওয়ার পর একটা মেয়ে হয়েছে। তো মেয়েটা হওয়ার পরে মানে আমি আপনাকে কী বলবো, মানে ওদের বাসায় একটা লোক থাকতো, ওই লোকটার বাড়ি ছিল কুমিল্লা। উনি হচ্ছে আপনার মাস্টারি করতো, সে আবার বিয়ে করছে, ওখানে একটা আইডিয়াল স্কুলে শিক্ষকতা করতো। ওই লোকটার সাথে আমার বউয়ের মানে পরকীয়ার সম্পর্ক আছে। আমি নিজের চোখে অনেকবার দেখেছি তাদের এই পরকীয়ার সম্পর্কটা, নিজের চোখে অনেকবার দেখেছি, এবং দেখার পরেও আমি আসলে কিছু বলি নাই যে ঠিক আছে আমি যেটা দেখতেছি দেখি, এটা পরিস্থিতি বুঝে পরে বলবো। এমন করতে করতে মানে আমার কাছে তখন সন্দেহ লাগতেছিল যে আমার যে মেয়েটা, এই মেয়েটা আমার মেয়ে না। মানে নিজের কাছে কেমন যেন একটা ডাউট বা সন্দেহ লাগার পরে মানে আমি স্বপ্ন অনেক কিছু দেখেছি, ওগুলো নাই বলি, পরে সন্দেহ লাগার পরে আমি তখনই মানে আমার মেয়েটার ডিএনএ টেস্ট করাবো। এখন বাচ্চাটা ডিএনএ টেস্ট করার জন্য আমি তখন বাচ্চারা নিয়ে গেছি হসপিটালে। ওরা আবার জানাই না, মানে চাঁদনিকে জানাই নাই। চাঁদনিকে না জানিয়ে গোপনে গোপনে বাচ্চা ডিএনএ টেস্ট করছে, এবং ডিএনএ টেস্ট করার পরে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না যে আমার বাচ্চার সাথে আমার ডিএনএটা ম্যাচ করে নাই। মানে আমার মেয়ের সাথে আমি 2টা হসপিটালে নিয়ে করাইছি, 2টা হসপিটালে একই রিপোর্ট, আমার সাথে বাচ্চা ডিএনএ ম্যাচ করে না। তার মানে এটা আমার মেয়ে না, এটাও স্কুল মাস্টারের মেয়ে, যেই মানে শিক্ষকতা করে ওই লোকের সাথে ওর অবৈধ সম্পর্ক ছিল, এবং ওইটা থেকে ওর মেয়ে হয়েছে। পরে আমি ওরা অনেক দিন ধরলাম যে চাঁদনি আমার সত্যি কথা বলো, এটা কার বাচ্চা, বাচ্চা তো আমার সাথে ডিএনএ ম্যাচ করে না। এইভাবে ওর সাথে এরকম বলতে বলতে ঝগড়াঝাটি করতে করতে একটা পর্যায়ে আমাকে বলে যেমন কর্ম তেমন ফল, এমনিই বলে যেমন কর্ম তেমন ফল। আমি বললাম যেমন কর্ম তেমন ফল মানে আমি বুঝলাম না। আমাকে বলে না বুঝার কি আছে, তুমি যেরকম আমার ঠকাইছো আমি তোমার ঠকাইছি। আমি বললাম মানে আমি তোমার ঠকাইছি মানে অবশ্যই ঠকাইছো, তুমি ভাবির সাথে আকাম করে বাচ্চা জন্ম দিছো, যার কারণে তোমার ভাইয়া ফাঁসি দিয়ে মারা গেছে, সেম আমিও বাচ্চা নিছি আরেকজনের, আমি কি তোমাকে এমনি ছেড়ে দিব? মানে আমি বললাম তুমি এটা কীভাবে জানলো? ও বলে সবই আমি জানি, তোমার ভাইয়া কেমনে মারা গেছে, তুমি ভাবিরে কেমনে কী করছো, সবই আমি জানি, আমি সব কিছুই জানি। আমি দেখি যে যেগুলো আমি জানি ও সবই জানে, ওর সব কিছু বলে দিছে, কে বলছে তা তো আর জানি না। এই শুরু হলো আর কি স্বামী স্ত্রীর মাধ্যমে মোরগ যুদ্ধ, এই মারামারি ফালাফালি কিলাকিলি আবার আগের মতো, যে তুই আমার সাথে এগুলো কেন করো, এই সে মানে এরকম করতে করতে একটা পর্যায়ে আপনার কী বলবো, ও কি জানি একটা পানি আনছে, কোত্থেকে জানি আনছে আমি জানি না। আমার পেটটা কিন্তু তখনও পোড়া ছিল, মানে তখনও কিন্তু ঘাগুলো শুকায় নাই। আমার কাছে মনে হলো যে এই সিটের কোনো পানি হবে আর কি। ও রাতের বেলা আমি শুয়ে আছি, ওই শোয়ার ভিতরে ওই পানিটা আমার মানে পেটের মধ্যে ঢেলে দিছে, এরকম পানিটা যেদিন ঢেলে দিছে, দেওয়ার পরে আমার এই মানে পেটটার মধ্যে যেখানে আপনার মানে দাগ পড়ছে আর কি, ওই জায়গাটার মধ্যে তখন মানে বিষ পড়ার মতো ব্যথা করতে শুরু করে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার আমাকে মেডিসিন দিয়ে, কিন্তু এই মানে এই পানিটা দেওয়ার সপ্তাহখানিকের মাথায় আমার পুরো পেটটা পচে যায়, মানে পুরো পেটটা পচে যায়, অবস্থা এরকম হয়েছে যে আমি মারা যাব। সবশেষ আমার আব্বা আম্মা এসে আমাকে এখান থেকে নিয়ে যায়, ঢাকা থেকে নিয়ে গিয়ে তারা হসপিটালে ভর্তি করায়। আমাদের জায়গা সম্পত্তি যা ছিল আর কি, মানে আমার আব্বার সয় সম্পত্তি যা ছিল সব কিছু আমার আব্বা বিক্রি করছে, মানে কিছুই রাখে না, মানে আমাদের কোনো কিছুই নেই। প্রায় আপনার 65 লাখ টাকার মতো গেছে আমার পিছনে। আমি বাঁচবো এটা কেউ বলে নাই। আমাকে ইন্ডিয়া নিয়ে গেছে, বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, আমার মানে ভিতরে যে পেটের আঁতগুলো আছে মানে এগুলো পর্যন্ত পচে গেছে, মানে পেটের পুরো চামড়াটাই পচে গেছে, এবং এটা চার্জারের মতো করে বহু কষ্ট করে প্রায় 65 লাখ টাকা খরচ করে আমাকে মোটামুটিভাবে আমার পরিবার সুস্থ করছে। তো এরই মাঝে চাঁদনি যেটা করছে সেটা হচ্ছে, চাঁদনি আমাকে ডিভোর্স করে চাঁদনি আরেকটা ঢাকারই আরেকটা ছেলেকে বিয়ে করে ফেলে। আমার মেয়েটাকে নিয়ে ওই স্কুল মাস্টারকে না, অন্য একটা ছেলেকে বিয়ে করে। এখন আমি আসলে মূলত জানি না যে আমার মেয়ের যে এটা কি স্কুল মাস্টারের ছিল নাকি ও এখন যাকে বিয়ে করছে তার ছিল। তো এখন চাঁদনির সন্তানাদি আছে, ছেলে মেয়ে আছে, ও ঢাকাতে আছে, অনেক ভালো আছে। আর এদিক দিয়ে আমার যেই ভাতিজা বা মা ছেলের বলে আবির, দেখেন আবির এখনও মানে আমাকে নিজের ভাবা কি আমার ছাড়া কিছুই বোঝে না। নিজের হাতে আমাকে গোসল করানো, অসুস্থ অবস্থায় নিজের হাতে গোসল করানো, খাওয়ানো থেকে শুরু করে আমার সমস্ত কিছুর দায়িত্ব ও নিয়েছে, এখনও আমাকে এইভাবেই ভালোবাসে। তো এখন আমি তেমন কিছুই করি না, আমি এলাকাতে একটা দোকান দিয়েছি, এই দোকানটা চালায় আমার ছেলে, এখন স্কুলে পড়াশোনা করে আবির, এবং ওই আমার ভবিষ্যৎ, ওকে নিয়ে আমি বেঁচে আছি এবং ওকে নিয়েই আমার ভবিষ্যৎ পরিকল্পনা। আমি আবিরের মাকে অনেক খুঁজেছি, আয়শা ভাবিকে, এমন কোনো জায়গায় আমি আয়শা ভাবিরে খুঁজি না, বাট আমি ভাবিকে কোথাও পাই নাই।
তো ভাই আমি মানে একটা দুঃখী মানুষ, সম্পূর্ণ দুঃখী একটা মানুষ। আমি আমার জীবনের আদি অন্ত কোনো কিছুই নেই, তারপরেও আমি সারাটাক্ষণ আপনার গল্পগুলো শুনি, আপনার গল্পগুলো ভালো লাগে। সেখান থেকে মনের ভিতরে কষ্টের কথাগুলো আজকে এখন রাত প্রায় 2টা বাজে আপনাকে লিখে শেষ করলাম। যদি পারেন আপনি আমার সাথে একটু যোগাযোগ করুন, এটা আমার ফোন নাম্বার। আর যদি মন চায় আপনি আমার গল্পটা রেকর্ড করতে পারেন। আপন ভাই, আপনার জন্য দোয়া ভালোবাসা রইল। আল্লাহ আপনাকে ন্যায় হায়াত দান করুক। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্প শুনে এরপরও কি আপনি বলবেন আপনি অপরাধ করে আপনি বেঁচে যাবেন, আপনি অন্যায় করবেন, আপনার কোনো বিচার হবে না? খুব সূক্ষ্ম মাথায় চিন্তা করলে আমরা স্পষ্টভাবে বুঝি যে উপরের দিকে ঢিল মারলে এটা নিজের গায়ে এসেই পড়ে, কিন্তু আমরা বোকা মানুষরা এই জিনিসটা বুঝি না। উপরে ঢিল মারলে যেটা নিজের গায়ে এসে পড়ে, আমরা বোকা মানুষরা এই জিনিসটা বুঝি না। আর বুঝি না বলেই আমরা প্রতিনিয়ত এই ভুলগুলো করে যাই। আমরা যদি অন্যকে ঠকিয়ে 10 টাকা তার পকেট থেকে নিজের পকেটে আনি, আল্লাহ আমার কাছ থেকে 100 টাকা নিয়ে যাবে। দেখেন, এই কাইয়ুম হোসেন তার ভাই কাউসারকে ঠকিয়ে ভাবির সাথে অবৈধ সম্পর্ক করে জন্ম দিল আবিরকে। সেই আবিরের সূত্র ধরে চাঁদনি তার জীবন থেকে চলে গেল। শুধু এভাবে যাওয়া নয়, যেভাবে গেছে ওর সারা জীবনের বিদেশের টাকা পয়সা তা তো নিয়ে গেল। ওর পেটের যে অবস্থা হয়েছে, ঘর বাড়ি ভিটা যা আছে সব বিক্রি করে শেষ পর্যন্ত কোনোভাবে বেঁচে আছে। এরপর আপনি কি বুঝবেন? এরপর আপনি কি বলবেন? মনে রাখবেন, আপনি যেই অপরাধটা করতেছেন অন্যের উপরে, আপনার উপরে হলে আপনি সহ্য করতে পারবেন তো? আপনার উপরে হবে তার চেয়েও বেশি। আপনি একটা ঢিল উপরে ছুড়ে মারলে আপনার গায়ে 2টা এসে পড়বে। এটাই পৃথিবীর নিয়ম, এটাই প্রকৃতির নিয়ম। আর এই নিয়মটা মেনেই কিন্তু পৃথিবী চলতেছে। আপনি নিজে ভালো থাকবেন, গোটা দুনিয়া আপনার সাথে ভালো থাকবে। আর আপনি খারাপ হবেন তো গোটা দুনিয়া আপনার সাথে খারাপ। সত্যি এক শিক্ষণীয় বাস্তব জীবনের গল্প। এই গল্প আপনার কাছে কেমন লেগেছে এবং এই গল্পের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে লিখবেন। আর যেখানেই বিদায়, ইনশাআল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।